चलिए स्वागतम स्वागतम एंड स्वागतम। आज का सुंदर सा क्लास शुरू किया जाए। लेक्चर 3 আমাদের ডিসকাশন হচ্ছিল। লেকচার 3 প্রচুর সামস করে ফেলেছি আমরা, প্রচুর প্রচুর এন্ড প্রচুর, তাই তো? यस। তো 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 লাস্ট এই সামটা হয়েছিল মনে করো। यस, অনেকগুলো সাম হোমওয়ার্কে ছিল। এটা যেমন দেখো কি বলছে, in the following dimensionally constant equation মানে dimensionally valid f equals to this plus this, তাহলে x আর y এর ডাইমেনশন চেয়েছে। আগে কি দেওয়া আছে আমি লিখি, given mass by length x by ধরো লিনিয়ার ডেনসিটি LD বললাম প্লাস y আছে, তাহলে কি মাস বাই লেন্থ বলছি ml -1। হ্যাঁ, এখানে ফ্রম এভাবে নোটসে লিখে রাখবে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। সে আমাদের কি বলছে, সে বলছে এফ এর সাথে ওয়াই এর ডাইমেনশন সেম হবে। এফ মানে বলে দিয়েছে ফোর্স, তাহলে ওয়াই এর ডাইমেনশন হবে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। এটা আছে, তাহলে এটা গেল, এটা গেল, কিন্তু নান অফ দিসও আছে, দেখতে হবে নান অফ দিসও হতে পারে। চল পরেরটা, এফ এর সাথে এক্স বাই এলডি লিনিয়ার ডেনসিটি ডাইমেনশন সেম, তার মানে এক্স ইকুয়ালস টু ফোর্স ইন্টু লিনিয়ার ডেনসিটি। তাহলে এক্স ফোর্স মানে এম এল টি মাইনাস টু, লিনিয়ার ডেনসিটি মানে মাস বাই লেন্থ, মাস বাই লেন্থ, মাস বাই লেন্থ মানে এম বাই এল। লিখে দিলাম এখানে লিনিয়ার ডেনসিটি মানে হচ্ছে মাস বাই লেন্থ। যখন আরো চ্যাপ্টার এগোবে দেখতে পাবে এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, লিনিয়ার মাস ডেনসিটিকে ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয়। তো এল এল কেটে যাচ্ছে, এল এল কাটছে, তাহলে এক্স ইকুয়ালস টু এম স্কোয়ার এল জিরো টি মাইনাস টু। অপশন নাম্বার বি ম্যাচড। চেক করো। বুঝলে, লিনিয়ার ডেনসিটি মাস বাই লেন্থ, এরিয়া ডেনসিটি হয় মাস এরিয়া ডেনসিটি মাস বাই এরিয়া, ভলিউম মাস ডেনসিটি মাস বাই ভলিউম। চল যাই পরেরটা, এটা হোমওয়ার্কে ছিল, ফটাফট করে দিই। এটা ফোর্সের এক্সপ্রেশন দেওয়া আছে, পিটা লাগবে। আচ্ছা, given f equals to p t to the power -1 plus q, আমি যদি বলি ডাইমেনশনালি কি f p t to the power -1 এর সাথে ডাইমেনশনালি সেম, মানে এটা অ্যাকচুয়ালি p বাই নিচে t ভাবতে গেলে, তার মানে p এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু f এর ডাইমেনশন ইনটু t এর ডাইমেনশন। তার মানে প্র্যাকটিক্যালি p ইকুয়ালস টু f হচ্ছে m l t মাইনাস টু, t মানে শুধু t, তাহলে খেয়াল করো m l t মাইনাস ওয়ান আসছে। এবং যদি ভালো করে দেখো এটা হচ্ছে, এটা কার ডিম, ডিম অফ মোমেন্টাম, এটা মোমেন্টামের ডিম, তাহলে অপশন নাম্বার বি। এই হোমওয়ার্ক গুলো কিন্তু নোটসে লিখে নিতে হবে, এগুলো নোটসে নেই। হলো, এই দুটো ছিল, তারপরে অ্যাড হয়েছে এটা দুর্ধর্ষ সাম, এটা একদম অ্যাডভান্স লেভেলের সাম, JEE যেই অ্যাডভান্স মানে IIT লেভেল। এরকম সাম দেবেই, এবছর তো দেবেই দেবে, মেন্সেও দিয়ে দিতে পারে, এমন নয় যে মেন্সে দেবেন। এক বা তার বেশি অপশন কারেক্ট, ইন্টেলেকচুয়াল সাম আছে, ভালো করে বোঝো ফটাফট।
কি বলছে পড়ো, এ বি সি ডি চারটে 4 ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, প্রত্যেকটা লাইনে মানে আছে চারটে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে চারটে ডাইমেনশন সেম নয়। নান অফ দেম ইজ ডাইমেনশনলেস। আচ্ছা, মানে সবারই ডাইমেনশন আছে কিন্তু আলাদা। এরকম একটা রিলেশন সত্যি বলেছে, এডি ইকুয়ালস টু সি ইন্টু এল এন বিডি। এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন, সি ইন্টু আছে, হ্যাঁ এলএন এলএন লগ লগ বেসি। বলছে এডি ইকুয়ালস টু সি ইন্টু এল এন বিডি বলে একটা ইকুয়েশন ভ্যালিড। আমরা এটা শিখেছি যে লগের ভেতরে যে থাকে তার ডাইমেনশন হয় না, তার মানে বি ইন্টু ডি পুরোটা ডাইমেনশনলেস, কিন্তু বি এর ইন্ডিভিজুয়াল আছে, ডি এরও আছে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখন এটা ক্লিয়ার, এডি এর সাথে সি এর ডাইমেনশন সেম, কারণ এলএন এর ডাইমেনশন নেই। ভালো কথা। তো প্রশ্ন করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, ভালো করে দেখবেন নট বলেছে কিন্তু, কোনটা নট, বুঝলে, হুইচ ইজ নট আ মিনিংফুল কোয়ান্টিটি, কোনটা মিনিংফুল কোয়ান্টিটি নয়, মানে ভুল। समझा কিনা? क्वेश्चन আর একবার পড়ে নাও, ए क्लास क्वेश्चन, ए क्लास स्टार तो बनता है। বললে দেখো কিভাবে লিখে লিখে করতে হয়, দেখো বুঝিয়ে দিচ্ছি, ছোট অঙ্ক, ছোট 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 অঙ্ক, ইজি। দেখো ফার্স্ট এটা লিখলে স্যার কোত্থেকে পেলেন, আরে ভাই ফার্স্ট লাইন, এ বি সি ডি প্রত্যেকের ডাইমেনশন আলাদা, থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল সাইন দিয়ে কাটা, প্রত্যেকে ডাইমেনশনলেস নয়, নট ইকুয়ালস টু এটা। আবার এটা দেওয়া আছে, ইয়েস স্যার, থার্ড লাইন এটা দেওয়া আছে, তিনটে লাইনকে লিখলাম, কোশ্চেন এইভাবেই পড়তে হয়, লাইন দেখে দেখে মানে, এডি ইকুয়ালস টু সি ইন্টু এল এন বিডি। এর থেকে দুটো যেটা মুখে বললাম, এডি এর সাথে সি এর ডাইমেনশন সেম, আর বিডি নিজে ডাইমেনশনলেস। স্যার বিডি যদি ডাইমেনশনলেস হয়, আরে ও স্যার এটা তো 1 হবে, তার মানে বি ইকুয়ালস টু 1 বাই ডি ডাইমেনশনালি, থার্ড ব্র্যাকেট দিয়ে বি ইকুয়ালস টু 1 by d dimension, মানে ডাইমেনশন অফ b is equals to 1 by ডাইমেনশন অফ d। এদিকে a into d আছে, স্যার d মানে তো 1 by b, d মানে তো 1 by b, তাহলে d এর জায়গায় 1 by b বসালাম, তাহলে a by b equals to c, তাহলে a equals to bc। আচ্ছা স্যার, তাহলে অনেকগুলো জিনিস পাওয়া গেল, ad c, a by b c, a bc, b 1 by d। চল মেলা পাশে দেখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। স্যার আমি যদি এর স্কোয়ার করি তাহলে এদিকে স্কোয়ার হতে হবে, তাহলে স্যার আরে ও স্যার এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, সি স্কোয়ার হওয়া উচিত, ওরা তো ভুল দিয়েছে। তাহলে এ একটা অপশন, কি বলেছে, নট আ মিনিংফুল, তাহলে এটা হবে অ্যান্সারে, নট বলেছে, নটটা খেয়াল করবে। সেকেন্ড, এ মাইনাস সি, দেখ দেখ খেয়াল কর, স্যার এ মাইনাস সি যদি করি আমি তো এ আর সি এর ডাইমেনশন সেম বলছি, সেম না হলে প্লাস মাইনাস করা যায় না, তার মানে আমি এ আর সি এর ডাইমেনশন, ফার্স্ট লাইন কি বলেছে, 4 ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে স্যার বিটাও অপশনে আসবে কারণ ওটা মিনিংফুল নয়। আচ্ছা হেভি তো। স্যার সিটা আসে, স্যার সিটা বলছে এ বাই বি মাইনাস সি, স্যার এ বাই বি আর সি তো ডাইমেনশনালি সেম, তাহলে সিটা ঠিক না ভুল, ঠিক, তাহলে মার্ক করতে পারবো না, নট চেয়েছে, নট চেয়েছে, তাহলে সিটা বাদ। স্যার ডিটা দেখি, আচ্ছা ডিটা ভালো করে অবজার্ভ কর, ডিটা ভাব, ডিটা ঠিক না ভুল, হেভি সাম ভাই হেভি সাম। দেখ কোনো কার সাথে মিল পাবি না, খুঁজে দেখ, কিন্তু একটু বুদ্ধি খাটা, দেখ বুদ্ধি বুদ্ধি হেভি হেভি মজা। স্যার সি বাই বিডি আছে তো, বিডি ডাইমেনশনলেস, আচ্ছা আচ্ছা বিডি ডাইমেনশনলেস, তার মানে স্যার সি বাই বিডি মানে শুধু সি। আচ্ছা স্যার এডি স্কোয়ার,
একটা ডি বাদ দিয়ে দিন, তাহলে এডি, এডি মানে সি, তাহলে এখানে কি হবে সি ইন্টু ডি বাই সি, সি সি কাটছে, তার মানে সি মাইনাস ডি হচ্ছে। মাইনাস কখন হবে? ফার্স্ট লাইন কি বলেছে? তাহলে তিনটে অপশন এ বি ডি, দেখ মাখন ভাই, মাখন মাখন, মজা আয়া। হ্যাঁ, ওয়ান অর মোর অপশন কারেক্ট, এটা অ্যাডভান্সে আর মেন্সে দেয় পার্শিয়াল মার্ক, পার্শিয়াল পাবে 4 নম্বরের কোশ্চেন। তিনটে করলে 4 পাবে, এবার দেখে নিবি একটা করলে কত পাবে, 1.67 মনে হয়। এটা শুধু মেন্সে আর অ্যাডভান্সে দেয়, নিটে ওয়েব জিতে, ওয়েব জিতে এখন ইনক্লুড করেছে মোর দ্যান 1, নিটে নেই, বোর্ডসেও নেই, টেনশন ফ্রি, বুঝলে? ইঞ্জিনিয়ারিং জয়েন্টে একমাত্র আসবে, জেই মেন্স, জেই অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে মোর দ্যান 1 কারেক্ট পসিবল, সমঝা? কিন্তু এখানে একটা ঘটনা আছে, আগের বছর অব্দি নিয়ম ছিল যে যদি মানে এতে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, যে কেউ যদি সিও দাগ দিয়ে দেয় সে তো ভুল দাগ দিয়েছে, তো এনটিএ মানে জয়েন্টে বোর্ড আর কি নেগেটিভ মার্কিং করতো না। বাট अभी से चालू हो गया है, যে সি মার্ক করবে পুরোটার জন্য -1 পাবে, নেগেটিভ মার্কিং হবে। তার মানে আরো তোমাদের সিনসিয়ার হতে হবে, ভুল মার্ক করা যাবেই না, বুঝলে? মানে প্র্যাকটিস চরম থাকতে হবে। যাই হোক, যাই হোক, সব শেষে এটাই বলতে চাইছিলাম, এটা রং, বিটাও রং, সিটা কারেক্ট, ডিটা রং, দেখো নট ম্যাচড। এখানে এ ডি স্কোয়ার বাই সি, সি ডি বাই সি, সি আর ডি ডাইমেনশন সেম হচ্ছে না, নট ম্যাচড। অ্যান্সার এ বি ডি। ক্লিয়ার? হেভি অঙ্ক ভাই, হেভি, আমারও করতে হেভি মজা লেগেছে। নেক্সট সাম, এটাও দারুণ, এটাও স্টার প্রাপ্য, এটাও স্ট্যান্ডার্ড। এটা কিন্তু স্কুল এক্সামে আসতে পারে, অনেক স্কুলেই দিয়েছে, স্ট্যান্ডার্ড স্কুলে। দেখ কি বলছি, আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিসে শিখেছিলাম না, এক ইউনিট থেকে অন্য ইউনিট, মনে পড়ছে? জুল থেকে আগে গেছিলাম, ডাইমেনশন দিয়ে ডিভাইড করে M1 L1 দিয়ে, ওটা একটা প্রসেস। আর একটা মারাত্মক লেভেলের সাম তৈরি করা যায়, এটা যেমন এইটা করবি, এরপরে দেখবি ঠিক এরকম একটা সাম দিয়েছে মেন্সে, খেয়াল কর, যারা এটা করে গেছে তাদের সুবিধা। ক্যালোরিজ ইজ আ ইউনিট অফ হিট, জানি স্যার, 1 ক্যালোরি মানে 4.2 জুল, 9 থেকে পড়ে আসছো, 1 ক্যালোরি 4.2 জুল। সাপোজ উই এমপ্লয় আ সিস্টেম অফ ইউনিট, তুই নিজে একটা সিস্টেম অফ ইউনিট বানালি, তুই নিজে বানালি সৌভিক সিস্টেম অফ ইউনিট, যেমন এসআই হয় সিজিএস হয়, তুই তোর নাম দিয়ে বানালি, যেখানে 1 ইউনিট মাস মানে আলফা কেজি, মানে তোর সিস্টেমে 1 কেজি ড্যাশ, তোর সিস্টেমে 1 ইউনিট মাস, 1 ইউনিট, 1 ইউনিট মাস। সাপোজ তোর সিস্টেমে মাসকে বললাম কেজি ড্যাশ, যেটা বলতে হবে কেজি ড্যাশ বললাম, তোর সিস্টেমে 1 কেজি ড্যাশ মানে আলফা কেজি, তাহলে আলফা কেজিটা কোন সিস্টেমে? দোরমগা এসআই সিস্টেম। তোর সিস্টেমে পড়ে দেখ, ইন হুইচ ইউনিট অফ মাস ইজ আলফা কেজি, মানে আলফাটা এসআইতে, এসআইতে যেটা আলফা কেজি, তোর সিস্টেমে সেটা 1 কেজি ড্যাশ। ধীরে 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 ধীরে, আরে আবার দেখ না, ইউনিট অফ লেন্থ ইজ বিটা মিটার, মানে এসআই সিস্টেমে যেটা বিটা মিটার, তোর সিস্টেমে সেটা 1 মিটার ড্যাশ। আরে ভাই 1 মিটার মানে সিজিএস এ কত? 100, তার মানে কি সিজিএস এর যেটা 100 সেটা এসআই তে কত? ওটাই তো বলছি, তোর সিস্টেমে যেটা 1 ইউনিট সেটা বিটা মিটার, মানে এসআই তে বিটা। আরে यार, আমার কাছে 1 গ্রাম মানে এসআই তে কত? 1/1000 কেজি, তাই তো? আমার সিস্টেমে 1 মিটার ড্যাশ, মিটার বলতে পারবো না কারণ মিটার তে এসআই তে, আমার সিস্টেমে 1 মিটার ড্যাশ এসআই তে কত সমান? বিটা মিটার। মিটার বলতে মানে বুঝে নিতে হবে, এসআই বলছে, সেন্টিমিটার বললে আমি সিজিএস বলতাম, ঠিক কথা। গামা সেকেন্ড, তোর সিস্টেমে 1 সেকেন্ড ড্যাশ, এসআই তে কত? গামা সেকেন্ড।
তাহলে প্রশ্ন করা হচ্ছে তোর সিস্টেমে, তোর 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 সিস্টেমে 1 ক্যালোরি কত হবে বাবু? 1 ক্যালোরি এসআই তে কত? 4.2 তোর সিস্টেমে কত হবে? তোর 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 বানানো নতুন সিস্টেমে কত হবে? চমৎকার সাম, খেয়াল করলি কনসেপ্টটা, অঙ্কের খেলাটা? তুই নিজের সিস্টেমে কত দিয়ে মেজার করবি। আচ্ছা, এইটা করার জন্য না প্রচুর টেকনিক মার্কেটে আছে। একটা ফাটকা টেকনিক বলছি, हेवी লাগবে। ये भी हमने ढूंढ के निकाला है काल रात को, मजा आ गया, বুঝলি? কাল রাতে 1টা পর্যন্ত বসে এগুলো বানিয়েছি, মজা এসছে, হেভি মজা এসছে সলভ করতে গিয়ে। দেখ, এটা কোনো ফর্মুলা দিয়ে আমরা যাবো না, কনসেপ্ট দিয়ে যাবো, হেভি মজা লাগবে। আমার তো হেভি মজা লেগেছে, তোদের লাগুন লাগুন, আমার হেভি মজা লেগেছে। পয়সা তোরা দিচ্ছিস, মজা আমি নিচ্ছি। দেখ, আগে পরে এটা লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। তুমি একটু আগেই বললে আলফা কেজি মানে এসআই তে আলফা কেজি মানে, সরি, এসআই তে আলফা কেজি মানে আমার সিস্টেমে 1 কেজি ড্যাশ। হ্যাঁ পাক্কা কথা। এসআই তে বিটা মিটার মানে আমার সিস্টেমে, 1 meter এসআই তে গামা সেকেন্ড মানে আমার 1 সেকেন্ড ড্যাশ। তাহলে এখানে 1 কেজি গুলো বের করে নে স্যার। 1 কেজি করতে গেলে আলফা ভাগ 1 মিটার, বিটা ভাগ 1 সেকেন্ড, গামা ভাগ। তার মানে তুই পেয়ে গেলি এসআই তে 1 কেজি মানে তোর সিস্টেমে কত, এসআই তে 1 মিটার মানে তোর সিস্টেমে কত, এসআই তে 1 সেকেন্ড মানে তোর সিস্টেমে কত। সমঝে বেটা? এতটুকু ক্লিয়ার? ব্যাপারটা এরকম দাঁড়াবে, 1 বাই আলফা কেজি ড্যাশ, 1 বাই বিটা কেজি ড্যাশ, 1 বাই গামা কেজি ড্যাশ। কোনো ফর্মুলা ইউজ করবো না, হেভি লাগবে, মজা মজা পেয়ে যাবি। ফর্মুলা দিয়েও হয়, ওটা আমি পরের অঙ্কে দেখাচ্ছি। 1 ক্যালোরি মানে 4.2 জুল। ওটা কিসে বের করতে বলেছে? আমার क्या बात है। তাহলে তোর সিস্টেমে কিছু একটা ভ্যালু হবে, তোর সিস্টেমে আমি জুলকে জুল ড্যাশ বললাম, আর কি বললাম? জুল ড্যাশ বললাম। এটা তোর সিস্টেম, এটা হচ্ছে জুল ড্যাশ হচ্ছে ইউনিট অফ হিট इन न्यू सिस्टम। मजा आ जाएगा भाई, झिंगा लाला हो হবে। ক্লিয়ার বস? যদি কোশ্চেনে বলে দিত যে তোর সিস্টেমে হিটের কিছু, আমি ওটা লিখতাম, কিছু বলেনি, জুল ড্যাশ নিলাম। ওকে, এই ভ্যালুটা বের করতে হবে, 4টের মধ্যে যে কোনো একটা হবে। শোন, এটা তো ভাই আপত্তি হওয়া উচিতই নয়। এনার্জি বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে এনার্জি মানে ml²T-2। यस স্যার। দেখ ঠান্ডা মাথায়, তার মানে আমি জুল, স্যার জুল তো এসআই তে হয়, তাহলে জুলকে আমি কি লিখতে পারি? 1 কেজি 1 মিটার স্কয়ার 1 সেকেন্ড - 2। এগুলো পেয়ে গেছিস, বসিয়ে দে, मजा आ जाएगा। 1 ক্যালোরি 4.2 জুল, জুল মানে কি? কেজি, ml²T-2, মিটার স্কয়ার সেকেন্ড - 2, কেজি মানে 1 কেজি, 1 কেজি কত? 1 বাই আলফা কেজি ড্যাশ, বসিয়েছি 1 বাই আলফা কেজি ড্যাশ। 1 মিটার 1 বাই বিটা মিটার ড্যাশ, তার স্কয়ার হবে। সেকেন্ড - 2, 1 সেকেন্ড মানে কত আছে? 1 বাই গামা সেকেন্ড ড্যাশ, 1 বাই গামা সেকেন্ড ড্যাশ, 1 বাই গামা সেকেন্ড ড্যাশ -2। হয়ে গেল, শেষ। বাকি তো ক্যালকুলেশন, চেক কর। ঠিক আছে, এটা আলফা -1, এটা বিটা -2 হবে না, 1 বাই বিটা আছে না, ওটা 1 বাই গামা আছে, গামা -1 হবে, -1 ইন্টু -2 শুধু 2 হয় ভাই, 6 7 এর জিনিস। আচ্ছা, কেজি কেজি বসিয়েছি, মিটার ড্যাশের স্কয়ার সেকেন্ডের -2। এটা কি স্যার? এটাও তো এনার্জি তোর সিস্টেমে। আরে চাচা, তোর সিস্টেমে ড্যাশ আছে না, তাহলে জুল ড্যাশ, জুল ড্যাশ লিখে দিতে পারিস ফর ইওর কনভিনিয়েন্স। জুল ড্যাশ হচ্ছে কেজি ড্যাশ মিটার ড্যাশ তার স্কয়ার সেকেন্ড ড্যাশ তার পাওয়ারে -2। ঝিঙ্গা লালা হো, বল সবই বুঝে গেল? তাহলে 4.2 আলফা -1 অপশন ডি তে আছে। লোকে না এই জায়গায় একটু ভুল করে ফেলে, তাড়াহুড়োর জন্য। জাস্ট খেয়াল রাখিস, খেয়াল রাখিস, এই ক্যালকুলেশনে 1 বাই আলফা থাকে, তাড়াহুড়োর মধ্যে তখন তো একটা প্রেশার থাকে না, কারণ এই কোশ্চেনটা 2 মিনিটে শেষ করতে হবে, প্রেশার থাকে। আলফা 1 বাই আলফা, আলফা চলে আসে, যেই প্রথমটা আলফা চলে আসে ভাবে অফ বি। ধীরে ধীরে ধীরে, ওই জন্য ভুলভাল জিনিসে কম ফোকাস করতে হবে, মাইন্ডকে চিল রাখতে হবে। আচ্ছা, ক্লাস 10 কেও বোঝাচ্ছিলাম তোদের আগে, মাইন্ডকে একদম চিল আর হাসি খুশি রাখতে হবে। যত আননেসেসারি ড্রামাতে ফোকাস কম করবি তত ভালো থাকবি।
কথা একদম লিখে রাখিস। যত যে কারো কিছু ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক ফালতু ড্রামাতে ফোকাস কম করবি। এ গসিপ করছে, ওর ব্রেকআপ, ওর প্যাচআপ, ফালতু ড্রামা, বিশ্বাস কর ফালতু ড্রামা। ভগবান যাকে যে সময় দেবার সেই সময়ে সব দেবে। উনি জানেন তোকে দিমাগ লাগানোর জন্য এগুলো দিয়েছে, ওগুলো উনি ঠিক করবেন। এগুলো তো দিমাগ লাগা, ভালো হবে। ক্লিয়ার হলো এটা? তাহলে পরের সামটা ট্রাই কর, এটা পিওআইকিউ এই কনসেপ্টে করবি, ফাটাফাট করবি 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের বেশি সময় আমি দেবো না, করে 2 मिनट है आपके पास। আর ইজি দিয়েছে, ডেনসিটি দিয়ে দিয়েছে, আগেটা তো এনার্জি ছিল। হুম 125 kg by m our to the power minus 8. প্লাস হবে, ওটা কোকো না, প্লাস করে না। চলো, the density of a material is, ওটা প্লাস করে দে, ওটা আমি পরে নোটসে করবো, কেজি পার মিটার কিউব। চল এখনই করে দে। in a certain units মানে নতুন ইউনিটে, in which the unit of length মানে 1 মিটার ড্যাশ। কেন বলতো মিটার ড্যাশ বললাম? কারণ মেন জিনিসটা এসআই তে দেয়া আছে, ওটা রেসপেক্ট করতে হবে না। তাহলে 1 মিটার ড্যাশ মানে 25 সেন্টিমিটার, 1 কেজি ড্যাশ মানে 50 গ্রাম। তাহলে প্রশ্ন করা হচ্ছে ওই সিস্টেমে ডেনসিটি কত হবে। দেখো এটা কনসেপ্ট দেখ, 25 সেন্টিমিটার মানে 1 মিটার ড্যাশ, তাহলে 25 সেন্টিমিটার মানে কত? 25/100 মিটার, মানে 1/4। তাহলে 1/4
মানে 1 মিটার ড্যাশ, তাহলে 1 মিটার মানে 4 মিটার ড্যাশ, 4 মিটার ড্যাশ। পরেরটা 50 গ্রাম, এই যে 50 গ্রাম মানে ওটা 1 কেজি ড্যাশ, তাই তো? আচ্ছা 50 গ্রাম মানে 50/1000, এই ভাই 50/1000 মানে 1/20, 1/20 কেজি মানে 1 কেজি ড্যাশ, তাহলে 1 কেজি মানে 20 গুণ হয়ে যাবে, 20 কেজি ড্যাশ। এই দুটো জিনিস একদম ক্লিয়ার। সাব্বাস, বাস হয়ে তো গেল, ঠিক আছে। তাহলে এসআই নতুন সিস্টেম, এসআই নতুন সিস্টেম। রো মানে ঘনত্ব, 128 কেজি পার মিটার কিউব, মানে কত তোর সিস্টেমে, মানে কেজি ড্যাশ আর মিটার ড্যাশ পারে -3। এখানে কত না লিখে এক্স করতে হবে, বেশ করবে, একদম সব চলবে। হলো কি? বেশ হই তো। এটা ইকুয়ালস টু এটা বসাবো, এই দেখ কেজির জায়গায় ওগুলো বসিয়ে দিতে পারিস, আরে ভাই ওগুলো বসিয়ে দিবি, হয়ে যাবে, হয়ে যাবে, সিম্পল। এই দেখ রো ইকুয়ালস টু 128 কেজি মিটার -3। হ্যাঁ স্যার, তার মানে কেজি কেজি কেজি, দেখ কেজির জায়গায় কত বসাবো, 20 কেজি ড্যাশ, তাই বসিয়েছি, এই ভাই তাই বসিয়েছি। এখানে দেখ 20 কেজি ড্যাশ, শুধু মিটারের জায়গায় 4 মিটার ড্যাশ, 4 মিটার ড্যাশ -3, এখানে কত হবে 20 হবে। আচ্ছা 4 এর পাওয়ারে -3 মানে 64 নিচে যাবে, 4 এর পাওয়ারে -3 64 নিচে যাবে। আরে ভাই ইনটু আছে না, ইনটু ইনটু ইনটু, না ওখানে তো ওটা ভুল ছিল, আর ওটা তো স্ল্যাশ দেওয়া আছে না, আরে ডেনসিটি যা হয় ভাই। তাহলে কেজি ড্যাশ মিটার ড্যাশ -3, কেজি ড্যাশ মিটার ড্যাশ -3, এটা করে দেখ 40 আসবে, তাহলে অপশন এ। সমঝা? তোর সিস্টেমে বেরিয়ে গেল। দেখে নে ভালো করে। সেটা যাবে তো? অ্যাবসলিউটলি সব যাবে। চল আরেকটা বলি, আরেকটা। আচ্ছা এটা হলো মেথড 1, এটাকে বলতে পারিস মেথড 1। আচ্ছা এবার যদি বলি স্যার ফর্মুলা দিয়ে কিছু, যেটা নর্মালি বইতে থাকে, স্ট্যান্ডার্ড বইতে যেটা সবাই শেখায়, সেটা হচ্ছে এটা n1u1 ইকুয়ালস টু n2u2, n1u1 ইকুয়াল টু n2u2, n1u1 একটা পদ্ধতিতে, n2u2 আর একটা পদ্ধতিতে। তাহলে n1 মানে ভ্যালু, এখানে n মানে হচ্ছে ভ্যালু, u মানে হচ্ছে ইউনিট। নিউমেরিক্যাল আর এক্স্যাক্টলি, নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। তাহলে প্রথমটাই কত 128, পরেরটাই কত u1 কেজি বাই মিটার কিউব। আচ্ছা n2 জানি না, পরেরটা u2 কত দিয়ে দিয়েছে, 50 গ্রাম দিয়ে দিয়েছে। u2 মানে কি হবে মিটার কিউব, মানে 25 সেন্টিমিটার কিউব। দেখ খেয়াল করবি কিন্তু 25 সেন্টিমিটার আছে তো, 25 সেন্টিমিটার কিউব নিতে হবে। এই প্রসেসে এইগুলোই ঝামেলা, এগুলো মনে থাকে না, লোকে 25 সেন্টিমিটার তার কিউব নিয়ে নেয়, বুঝতে পারলি, শুধু সেন্টিমিটারটার কিউব যাবে। আচ্ছা কেজির জায়গায় 1000 বসালি, মিটার কিউবের, হ্যাঁ সরি গ্রাম বসালি, মিটার কিউবের জায়গায় 100 স্কোয়ার সেন্টিমিটার তার কিউব করলি। এবারে ক্যালকুলেশন, এবারে ক্যালকুলেশন, গ্রাম গ্রাম কাটলো, এখানে খেয়াল কর 128 ইন্টু বাই 10 টু দি পাওয়ার কত হবে, 3 দুগুণে 6 সেন্টিমিটার কিউব, 10 ইন্টু 50/25 সেন্টিমিটার কিউব গেল। এটা এটা যাবে, তাই তো 5 দিয়ে রাখে কাটলে দেখ 20 হবে না, তাহলে 128 ইন্টু 20, হ্যাঁ ওটা কেটে দেয়, 10 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু n2। এবার খাটনি আছে এখানে, এগুলো লেন্দি প্রসেস, খাটনি আছে, ফটাফট করে দেখি। ভুল আসছে, এক মিনিট দাঁড়া। ওটা পুরোটা কি হলো? হুম, n স্কয়ার সেন্টিমিটার পুরোটা? হ্যাঁ কারণ এখানে মিটার কিউব আছে, মিটার কিউব আছে, তো মিটার কিউব
আছে মানে তার আমি ক্রস চেক করি। ও হ্যাঁ, আমি এখানটায় ভুল করেছি, এটা পুরোটা কিউব হবে, কারণ 1 ইউনিট লেন্থ তো 25 বলা আছে, তাহলে লেন্থের তো কিউব হয়। ঠিক 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 ঠিক, এটা পুরোটা কিউব হবে, ঠিক আছে। তাহলে এখানে 25-এর কিউব হবে, তাহলে এখানে 25-এর কিউব হবে, এবার করলে 40 আসছে, ওটা খেয়াল করি, এবার করলে ইনটু 40 আসবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে কিউবটা মানে দুই সাইডে যে কিউবটা রয়েছে ওটা হচ্ছে ক্যালকুলেশনের সময় হুম, কিউবটাকে ক্যালকুলেট না করে একেবারে কাটাকাটির সময় বাদ দিয়ে দেবে। কিরকম ভাবে? মানে এই যে রেড কালারের লাস্ট যে লাইনটা রয়েছে না, হ্যাঁ, ওটার তলায় হচ্ছে 10 সেন্টিমিটার তার হোল কিউব রয়েছে, হুম, আর 25 সেন্টিমিটার পুরোটা যে কাটা যাবে না, যদি এদের কিউব থাকতে হবে তার জন্য। এইটা ডান দিকের মানে ইকুয়াল সাইনের এদিকের পুরো কিউব হতে হবে, এদিকের পুরো কিউব কাটা যাবে। মানে আমার যদি এরকম এ কিউব বি কিউব ইকুয়ালস টু সি কিউব ডি কিউব হয়, তবে আমি এ বি ইকুয়ালস টু সিডি লিখতে পারবো। কিন্তু আমার যদি এ কিউব বি ইকুয়ালস টু সি কিউব ডি হয়, আমি কিন্তু কখনোই কিউবটা তুলে দিয়ে লিখতে পারবো না, আমাকে লিখতে হবে এইটা 1/3 যাবে। এই ছোট ছোট স্টেপ গুলো মাথায় রাখিস, ঠিক আছে, তাই তো? সাব্বাস। আটা কর, আটা ছিল এখানে, তো স্কুল এক্সামে চলে এসছে। ফোর্স অ্যাক্সিলারেশন টাইম ফান্ডামেন্টাল নিয়ে নেওয়া হয়েছে। বলি স্যার এমএলটি তো ফান্ডামেন্টাল, ওরা বলেছে অন্য কাউকে নিতে। ফোর্স অ্যাক্সিলারেশন টাইম ফান্ডামেন্টাল নিয়েছে, তাহলে প্রশ্ন করা হয়েছে লেন্থের ডাইমেনশন কি হবে। এগুলো টেকনিক আছে, দেখ কিভাবে করতে হয়। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, লেন্থ প্রপোর্শনাল টু ফোর্স, লেন্থ প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন, লেন্থ প্রপোর্শনাল টু টাইম। হ্যাঁ, ওই টাইপের। আরে কিছুই না, ফোর্স অ্যাক্সিলারেশন টাইম এখন ফান্ডামেন্টাল, ওরা বলে দিয়েছে, বলছে লেন্থ কত, তার মানে লেন্থ ডিপেন্ড করবে ফোর্সের উপর, লেন্থ ডিপেন্ড করবে অ্যাক্সিলারেশন, লেন্থ ডিপেন্ড করবে টাইমের উপর। জিঙ্গালালা হোক, কিভাবে ডিপেন্ড করবে যা জানি না, আরে ওটাই তো বের করবো। বলো বলো। প্র্যাকটিস, প্র্যাকটিস আমারও একদিন হয়নি, তোমাদেরও একদিন হবে না, হবে, সময় লাগবে। এই যে বললাম 3 মাস, 3 মাস একদম ফাটিয়ে লেগে পড়ে থাকলে এগুলো বলে স্যার ফার্স্ট চ্যাপ্টার স্যার মজা নেই আদা, স্যার গ্র্যাভিটি লাগিয়ে দিন, স্যার গ্র্যাভিটি লাগিয়ে দিন, তবে ধৈর্য বাবু, ধৈর্য, পেশেন্স। হুলুলুলু করলেই ছড়াবে, না তো এটা তোদের তো তাও এইটা দিয়ে শুরু, বেসিক ম্যাথ শুরু করেছি যখন আমি 2001, আমার 11-এ ক্লাস 2011 মাধ্যমিকের পরে, না 2010 থেকে তো শুরু হয়েছিল, হ্যাঁ 10 থেকে ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়েছিল ভেক্টর। বুঝতে পারছি না কি বলছে, এর মাথায় অ্যারো দিচ্ছে, তার মাথায় অ্যারো দিচ্ছে, আর তখন সিনিয়র টিচার তো ওইভাবে জিজ্ঞাসাও সবসময় করা যেত না। তোরা তো বরঞ্চ খুব লাকি যে তোদের মোটামুটি একটু দাদার বয়সী বা কাইন্ড অফ ওই টাইপের পেয়েছি, সো ইউ ক্যান আস্ক ফ্রিলি। তুমি অনেক সিনিয়র টিচার, জিজ্ঞাসা করবো 2 জায়গা দিয়ে দেবে কোথায়, কি ফিলিং কাজ করতো। তো প্রথম ভেক্টর কিছুই বুঝতে পারছি না, কি হলো না হলো, আবার ফার্স্ট ক্লাস আমি মিস করেছিলাম, ব্যাস হয়ে গেছে। তখন তো অত টিচারের ব্যাপার ছিল না, না খোঁজ নিতেই সময় চলে যেত, ঠিক আছে। তো কি কিছু বুঝতে পারছি না। এবার তখন ইউনিট ডাইমেনশন উনি লাস্টে করান, কারণ এটা খুব ইজি চ্যাপ্টার, এটা কিছু নেই ভাই, এই ক্যালকুলেশন খুবই বেসিক ক্যালকুলেশন, তো তোদেরই মনে হবে 3 মাস পরে। এটা উনি লাস্টে করান, ভেক্টর দিয়ে শুরু করেছেন। তোদের এরপরে আমি 1D করাবো, তারপরে ভেক্টর করাবো, বা থার্ড চ্যাপ্টার করে। আমার মতে খুব বাজে প্ল্যান, বেস নেই না, বেস ওটা যারা জানে তাদের ঠিক আছে, বাট যারা একটু মিডিওকার স্টুডেন্ট তাদের খুব চাপ হবে। যাই হোক, তো শুরু করেছিলেন, এবার কিছু বুঝতে পারছি না।
এক্সাম নিলেন স্যার, ভেতরে দিলাম 3 দিনে হয়ে গেল, কিছুই মাথায় ঢুকলো না। আচ্ছা এরকম ব্যাপার। তারপরে ভেক্টর হওয়ার পরে এক্সাম নিলেন, কত 30-এ 10ও ছাড়াইনি, বললাম এই বাস খেয়ে গেলাম, তো বাস খেয়ে গেলাম। হ্যাঁ মাধ্যমিকে কত পেয়েছি স্যার এবার যাবে চাটন দিতে, না কত পেয়েছিলি মাধ্যমিকে, আয় এখানে আয়। এলাম ঠিকই তো, বাদ তো সেই বলা, ভদ্রলোক কথাটা তো ঠিক বলেছেন, রাইট স্যার, তাহলে কি করা যাবে। তারপরে দিলাম 1D শুরু হয়ে গেছে, মোশন শুরু হয়েছে, কাইনেম্যাটিক্স, ওদের ধাপাধাপ ফর্মুলা, ইন্টিগ্রেশন 2 মাস। বেসিক ম্যাথসে কোনো ক্লাস আগে ছিল না, নেই, দেখবি কেউই করায় না, খোঁজ নিয়ে দেখিস ফ্রেন্ড সার্কেলে কেউই করায় না, শুধু আমি বেসিক ম্যাথসে ক্লাস করাই। কারণ আমি নিজে সাফার করেছি ভাই, আলোচিতির জন্য নয়, আমি নিজে সাফার করেছি, জানি যে ভাই হুট করে ইন্টিগ্রেশন কি করে বুঝবে, ম্যাথসে হবে সেই পুজোর পরে, আর যাদের ম্যাথস নেই বাল্লে নিট ক্যান্ডিডেট, ফুল কেস। যাই হোক, তো এবার কাইনেমেটিক্স 1D শুরু হয়ে গেছে, দেখি হুট করে ইন্টিগ্রেশন চলে আসলো, ডিএল ডি থিটা ডিএক্স সাইন থিটা কস থিটা হয়ে গেল। হাই ভাই, সাইন থিটা আবার কস থিটা আবার পাল্টে গেল, বহুরূপী ভাই, এই সাইন এই কস, আবার কস বলছে মাইনাস, হ্যাঁ মাইনাস করতে থেকে চলে আসলো, জানি তো না তখন প্রুফ গুলো না, বললাম ভাই এত তো নেই হোগা। এই করতে করতে আমার সময় লেগেছে 3 মাস, কি হচ্ছে কেন হচ্ছে, প্রত্যেকদিন কোচিয়ে যেতাম মোটিভেশন নিয়ে, কারণ ফিজিক্স সত্যি কথা আমি ভালো পারতাম, এটা আমি নিজেও বিশ্বাস করি, রিয়েলি ভালো পারতাম, মোটিভেশন নিয়ে যেতাম, আজ কিছু ভালোভাবে করে আসতে হবে, বেরোতাম, কেন আসলাম, বেকার পয়সা নষ্ট হচ্ছে, বাড়িতে এসে আমাকে তাই বলতাম, বেকার পয়সা নষ্ট হচ্ছে, কি করবো। আমি বলো দেখ একটু ধৈর্য ধর, বললাম না এসা তো নেই চলেগা বেটা, ছাড়লে চলবে না। না ভদ্রলোক ভালো পড়াতেন, এখন আর পড়ান না, এখন জানি না কোথায় আছে, যাই হোক, যে এসা তো নেই চলেগা বেটা। তখন আমাদের বই ছিল দত্তপাল, ঠিক আছে, দত্তপাল বলে একজন দারুণ বই, ওটা যারা ফিজিক্সে লিটারেলি ডিপ অ্যানালাইসিস করতে চায় তাদের দত্তপাল পড়া ভালো, তোমরা কিনতে যেও না, ছড়িয়ে দেবে, হেভি সাইন্টিফিক লেখা আছে, মোটিভেশন নিয়ে কিনতে যেও না, ছড়াবে, লেখাগুলো টাফ আছে, সত্যি কথা বলছি, কিনে ফেলে রাখবি, খারাপ লাগবে। তো দত্তপাল দিল, বসলাম একদিন, মানে মোটামুটি 2.5 মাস হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড আমি, মেরে দেবো এবার, যাকে হাতে পাবো মেরে দেবো এবার, দৌড়, ঠিক আছে। তো বসলাম, স্কুল তো যাওয়ার তো থাকে না, 3 দিন যেতে হয়, বসলাম একদিন সকাল থেকে নিয়ে বসলাম হাতে পেন্সিল নিয়ে, প্রত্যেকটা লাইন বুঝবো ভাই, কেন বুঝতে পারছি না আমি, আর দেখছি ক্লাসের সবাই দেখি ঘিপ ঘাপ বলে দিচ্ছে, যে মেয়েগুলো আমার থেকে কম পেয়েছে মাধ্যমিকে বলে দিচ্ছে, আমি ভাই আমি পিছিয়ে যাই গে, তারা বলে দিচ্ছে, স্যার বলছে বাহ বাবা খুব ভালো খুব ভালো, ওদের ভাবলাম এ তো ভাই ক্লাস 10-এর অঙ্ক পারতো না, ফিজিক্স পেয়ে যাচ্ছে 11-এর, ইন্টিগ্রেশন বলে দিচ্ছে, কিছু একটা করে পাচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি, এগুলো বহুত ফ্রাস্ট্রেশন লাগে, কারণ তুই গেছিস, যাদের সঙ্গে তুই পরিচিত তাদের মধ্যে তুই টপার, বাট টপার অ্যাটলিস্ট র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2, তুই গিয়ে দেখছিস তারা সব পেরে যাচ্ছে, তুই পাচ্ছিস না, চরম ফ্রাস্ট্রেশন এটা, মিলিয়ে নিস, হেভি ফ্রাস্ট্রেশন এটা, মানে তুই তোর ভয় লাগবে, তোর মনে হবে যে ইয়ার তাহলে কি, হ্যাঁ কিছু নেই আমার মধ্যে, আমি কি করে করলাম ভাই, এগুলো আমি ফেস করেছি, আমি জানি কি করে করবো ভাই, কি করে করবো, বললাম না ভাই ছাড়বো তো না, আমি ফিজিক্স আমার সাবজেক্ট, করেই দেখাবো। তারপরে ওই 2.5 মাসের সময় দত্তপাল নিয়ে বসলাম, বন্ধুকে বললাম যারা ছিল, যে ভাই যদি আমার অন্য কোনো বই লাগে আমাকে দিস, তোকে আমি সিঙ্গাড়া খাইয়ে দেবো, নে দুটো সিঙ্গাড়া খাইয়ে দেবো চল। দত্তপাল নিয়ে বসলাম, ফার্স্ট চ্যাপ্টারই ছিল এটা, ইউনিট ডাইমেনশন, এটাই সব বইতেই তাই, ফার্স্ট চ্যাপ্টার এটাই থাকে, পড়া শুরু করলাম যে ফিজিক্স কি, যেমন তোদের পড়েছিলাম না ফার্স্ট ক্লাসে হোয়াট ইজ ফিজিক্স, ইউডিএম এ এক্স্যাক্টলি ওটাই, ফিজিক্স কি লাইন বাই লাইন। আমার দত্তপালের বই এখন সামনে নেই, যদি দেখাতে পারি, এখানে নেই, ওইখানে আছে, প্রত্যেকটা লাইনে দাগ দেয়া, পুরো ইউডিএম এর প্রত্যেকটা লাইন শুরু করে করে মোশনের প্রতিটা লাইন, এই কাজটা করতে করতে আমার প্রায় 3 মাস ছাড়িয়ে 4 মাস লেগেছে। 4 মাসের বেলায় আস্তে আস্তে ফিল আসছে, তখন স্যার মোশনের এক্সাম নেওয়া শুরু করেছে ভাই। এই এই গল্পটা, মোশনের গল্পটা স্যার প্রতি ব্যাচে আগামী 10 বছর ধরে বলেছেন, যে ওই একটা স্টুডেন্ট ছিল অয়ন, মোশনের এক্সাম আমি 15 বার দিয়েছি, 15 বারই ফেল করেছি। মোশনের এক্সাম নিয়ে আছে, ফার্স্ট এক্সাম 30 নাম্বার না 20 নাম্বারে, কোনোবারই 50% অ্যাবভ উঠছে না, ঠিক আছে, 50% অ্যাবভ না পেলে কাইন্ড অফ ফেলের পাশাপাশি আর কি, কোনোবারই উঠছে না। 16 না 17 নম্বর বারে গিয়ে দেখছি মোশনে এসছে 18 বা 19 এরকম 30-এর মধ্যে। তো আচ্ছা, ওই সময়টা হচ্ছে ওই 4 মাসের সময়টা, আস্তে আস্তে সিস্টেমটা ঢুকছে,
ঢুকছে, তারপরে তো 4 মাস চলে যায়, মানে অনেকটা সময়। তো তারপরে তোর স্যার এরকম মহালয়ে পরীক্ষা নিতেন, যারা দিয়েছিস জানিস মহালয়াতে। মহালয়ার পরীক্ষায় আমার আসলো হচ্ছে 50, আমার মনে আছে 50-এ 30 বা 31 এসেছিল। যে টপার এডি স্কুলের ছিল, সে পেয়েছে 45। ভাই কি করে পেলে, কি করে? ও ভালো, লিটারেলি ভালো আর কি, মানে ও যে র্যাঙ্ক করবে, ও অ্যাকচুয়ালি আইএসআই এর জন্য পড়ছিল। আইএসআই জানিস তো, বি স্ট্যাট বি ম্যাথ, জানতে পেরে যাবি, জয়েন্ট লেভেলের পরীক্ষা আর কি। আইএসআই আর আইআইটির জন্য পড়ছিল, ও আইআইটি খড়গপুরও পেয়েছিল, যাইনি, আইএসআই চলে গেছে। যাই হোক, তো ভালো, যে জেনুইন ভালো ছেলে, ঠিক আছে, পেয়ে যাচ্ছে। আর অনেক মেয়েরা, বিশেষ করে মেয়েরা পেলে একটু আলাদাই ঘ্যাম, এটা সত্যি কথা। মেয়েরা ফিজিক্সে ভালো করলে একটু ঘ্যামই আলাদা হয়, মানো ইয়া না মানো, এটা সত্যি কথা, আমি নিজে ফিল করেছি। ঠিক আছে, এবার আমি পাচ্ছি না, আমি বরঞ্চ ওদেরকে অঙ্ক বলে দিতাম ক্লাস 10-এ। এবার একটা কুটু দৃষ্টি আমার পড়ছে আমার দিকে, ভাই মানিজদের ব্যাপার। তো এই করতে করতে 11টা শুধুই নিজে পড়ে পড়ে দাগ দিয়ে, মানে প্র্যাকটিক্যালি শেষের দিকে স্যারের কাছে আমি, সকাল 8টা থেকে ক্লাস থাকতো, বাগুইহাটিতে ছিল স্যারের বাড়ি, 8টায় যেতাম, 10টায় ছুটি, আমি বাড়ি ফিরতাম 4টের সময়। বসে থাকতাম ওখানে, বসে চ্যাপ্টারটা পড়তাম, বসে ডাউট জিজ্ঞাসা করতাম, এক্সাম্পল গুলো বসে সলভ করতাম, তারপর বাড়ি আসতাম। স্যার বলতো ঠিক আছে তুই বসিস, বস। স্যার চান খাওয়া করে নিত, ডাউট হলে এসে বলে দিত। স্যারের মা আমাকে পায়েস করে খাওয়াতো, বাবু খা, বাবু খা, অনেকক্ষণ বসে আছিস, চরম চরম, মানে সকাল 8টা থেকে বসেছে 4টে পর্যন্ত। তখন ফোন ছিল একটা নোকিয়া মতো, মা ফোন করে বলতো কোথায় আছিস, আমাদের আইনস্টাইনের বাড়ি, রাখছি, মানে আলাদাই তেজ ভাই, মানে আরে হচ্ছে না, কি হবে না মানে। তো প্র্যাকটিক্যালি এই করতে 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 করতে, তার সাথে সাথে আমার যারা ছেলে বন্ধু ছিল তারা দেখছি খুব ভালো করছে, সত্যি কথা। তারাও দেখছি, অনেক বলে আমার বন্ধু এখনো বন্ধুত্ব আছে স্কুলের, সে দেখছি বিশাল পাচ্ছি, ইন্টিগ্রেশন করে দিচ্ছে, ইলাস্টিসিটি সাম বেড়ে যাচ্ছে। আমি তো ভাই ধরতেই পারছি না শুরু করবো কোথা দিয়ে। ঠিক আছে, তো এই হলো, কিছুই হচ্ছে না। করতে করতে 11টা গেল, স্কুলের পরীক্ষা হলো, 100তে কত একটা পেয়েছিলাম, 65 না 70, 80% ক্রস করেনি। এবার কিন্তু ওই 11-এর ওই সময়টায় যে নিজে নিজে পড়ে 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 ঘষে ঘষে যে হীরাটা তৈরি হয়েছে না 12-এর জন্য। 12-এ আসলো, 12-এর ফার্স্ট চ্যাপ্টার তোরাও পড়বি, ইসিএফ, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। এটা এতটাই বেশ স্ট্রং হয়ে গেছিল না, ওই চ্যাপ্টারের শুরু থেকেই সবকিছু যেন ইজি লাগতো। আরে আর আমি পড়েছি, ইসিএফ তো গ্র্যাভিটির সাথে মিল আছে, গ্র্যাভিটিতে আমি ডিটেলসে পড়েছি, গ্র্যাভিটির সাথে মেলালাম, ট্যালি করলাম, দিলাম হাই ভাই, ফর্মুলা তো সেম অলমোস্ট, গ্র্যাভিটিতে মাস থাকে আর ইসিএফ এ চার্জ থাকে। আচ্ছা, তো এই করতে করতে স্যারের তখন কিছু আপস অ্যান্ড ডাউনস ছিল, ঠিক আছে, চিন্তা নেই। 11-12 আমি কোনো মেচক করে পড়িনি, নিশ্চিন্ত থাকো, আমি জানতাম ওসব করলেই যাবে। তো আসলো মহালয়ার পরীক্ষা, স্যারের বড় পরীক্ষা, স্যার বড় পরীক্ষা নেন, ঠিক আছে। তো বেশ এক্সাইটমেন্ট ব্যাপার, কারণ আগের বারে কম পেয়েছি, আগের বারে ছিল। মহালয়ার পরীক্ষা হলো, একদিন পরেই স্যার খাতা দেখে দিয়ে দিতেন। মহালয়ার পরীক্ষা আসলো, 50 মার্কসের, কত পেয়েছিলাম আন্দাজ? হ্যাঁ, 50 পাওয়া যায় কখনো? কারেক্ট, সেই 45 নিয়ে স্যার আসলো, অয়ন ক্লাস 12-এর টপার। আরে ও ভাই মজা আ গয়া। জিজ্ঞাসা করলাম স্যার তারা যে আগের টপার ছিল কত, 39। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। তো এই ছিল সিনারিও। তারপর থেকে আর কোনো থেমে থাকা হয়নি। হ্যাঁ, কলেজে গিয়ে আবার একটু বেশি ডানা গজিয়ে গেছিল ফার্স্ট ইয়ারের পরে, তো সেকেন্ড ইয়ারে আবার যা হয় আর কি নেমেছিল। থার্ড ইয়ারে আবার তুলে দিয়েছি, তারপর থেকে আর আপাতত ডোবেনি, ঠিক আছে, না আর মাস্টার্স করতে হতো না। যাই হোক, হয়েছে ব্যাপার, আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট নিজের মোটিভটা ঠিক রাখাটা দরকার, বুঝলে। যত তাড়াতাড়ি এই ডিস্ট্রাক্টিং থিং থেকে বেরিয়ে আসতে পারবে তত বেটার। নিজের উপর ইনভেস্ট করাটা খুব দরকার, যেটা আমি সত্যি কথা কলেজে গিয়ে সেকেন্ড ইয়ারে ভুলে গেছিলাম, যে নিজের নলেজটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ারে কলেজের মধ্যে আমরা দুজন টপার ছিলাম, একটা সাদ্দাম বলে একটা ছেলে, ওর র্যাঙ্ক 1 ছিল, আমার র্যাঙ্ক 2, ইউনিভার্সিটিতে, মনে কর আমাদের কলেজে, মানে ইউনিভার্সিটিতে আমাদের কলেজে, ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজে, হ্যাঁ ঠিক আছে, সেন্ট পলসে। আমাদের কত ডিফারেন্স জানিস? ওর র্যাঙ্ক 1 হয়েছিল, আমার র্যাঙ্ক 2 হয়েছিল। ও পেয়েছিল 71%, আমি পেয়েছিলাম 70.5%। 0.5% এর গ্যাপ। আমাদের কলেজের মধ্যে ফার্স্ট ছিল, আমি সেকেন্ড ছিলাম। কিন্তু এইখানেই হচ্ছে প্রবলেম। এবার সেকেন্ড ইয়ারে
মানে তখন ফিজিক্স লাইক পারবো, সব পারবো, আর দিদি আমাকে যা দিবি সব পারবো, কনসেপ্ট লাগবে। মানে তখন প্র্যাকটিক্যালি ক্লাসে স্যার এসে বুঝিয়ে যেত, লোকে বুঝতে না পারলে, আমাদের তিনজনের গ্রুপ ছিল, আমি, অয়ন, রাহুল বলে আমার তিন বন্ধু, এখনো বন্ধুত্ব আছে, লোকে আমাদের কাছে বুঝতে আসতো। মানে আমরা লিটারালি ফিজিক্স নিয়ে পাগল ছিলাম, বিশ্বাস করবি না। ফিজিক্স আমাদের কাছে প্রেমিকা বল সবকিছু ছিল, ফিজিক্স নিয়ে পাগল ছিলাম, ফিজিক্স নিয়ে রাত দিন আর কি, ঠিক আছে, ফোনে চ্যাটিং হতো এইসব নিয়ে। তারপর যা হয়, সুন্দর চলার পথে একটু টুকটাক কিছু আসে, সেকেন্ড ইয়ারে মাইন্ড ডাইভার্টেড হলো, সবারই একসঙ্গে ডাইভার্টেড হলো, তিনজনেরই তিনজনেরই মানে আমাদের যে গ্রুপটা ছিল 3 জন 4 জন 5 জন ছিলাম আর কি, একজন তো কলেজে ছেড়ে দিল, পাঞ্জাব চলে গেল, আরো সব কে কোথায় কি চলে গেল, আমরা 3 জন টিকে রইলাম, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে চাপাক করে একদম 55%, চিন্তা কর, 70 থেকে 55, মানে ফার্স্ট ক্লাস পেতে হয় কিন্তু 60-তে, 60 মানে ফার্স্ট ক্লাস রাখতেই হয়। আরে কলেজে 60% পাই, খুব চাপে, ফার্স্ট ক্লাস রাখতে হয়, তারপর সিইউতে, ক্যালকাটা ইউনিভার্সিটি। গেল কেস, গেল মনে হয়, গ্রাজুয়েশন জীবন শেষ। 16 আরো তো মাস্টার্স করতে পারবো না, করতে ভালো কলেজ থেকে তো মাস্টার্স করতে পারবো না, আর ওই প্রাইভেটে তো হিউজ কস্টিং এর ব্যাপার, অত বা এ করাটাও তো চাপের। আর আমি চাইছিলাম একটু অ্যাপ্লাইড ফিজিক্সে নিতে, তো সেই কলেজে তো মার্কস ডিমান্ড প্রচুর। বললাম ভাই থার্ড ইয়ারে করতে হবে, থার্ড ইয়ারে হে বাবু बाद में डिस्कस करेंगे, থার্ড ইয়ার পাস করি আগে। তো লাইক থার্ড ইয়ারে আবার সেই স্ট্রাগল শুরু হলো 6 মাসে, তো ওটা খুব ভালো পড়েছিলাম, 6 মাসে করে আলটিমেটলি 60%-এর কাছাকাছি এনে রাখা গেল, কারণ ওটা অনেকটা ড্রপ হয়ে গেছে না, ওইটা তোলাটা থার্ড ইয়ারে তো আরো চাপ বেড়ে গেছে না, ওটা তোলাটা যাওয়া পসিবল হয়নি, কিন্তু মোটামুটি ফার্স্ট ক্লাসের কাছাকাছি মার্কস যাতে অ্যাটলিস্ট করা যায়, বুঝলে। এগুলো বলার এই কারণ, আসবে বাট ডাইভারশনটা দেখো, আমি করেছি বলে তোমরা করো না, প্রবলেম হবে, কারণ সবাই কিন্তু ফেরত আসতে পারে না কিন্তু, বুঝলে। আমরা যে 3 জন বন্ধু ছিলাম, একজন মাত্র কিন্তু যাদবপুর থেকে করেছে মাস্টার্স, আমি সিউ থেকে করেছি, বাকিরা কিন্তু কেউ করেনি মাস্টার্স। আমাদের টোটাল যা গ্রুপ ছিল 5 জন করেছে। ফিজিক্সে অ্যাপ্লাইডে মাস্টার্স করা কিন্তু বেশ টাফ ব্যাপার, তাও সিইউ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। সো এটা মাথায় রাখিস, খেয়াল রাখিস। আসো এটা লিখতে পারি আমি, এবার বলবো ফ্রম প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, লেন্থ মানে এল আছে, কে তো জানি না, এফ মানে ফোর্স, এম এল টি মাইনাস 2 পাওয়ারে এক্স আছে, এ মানে অ্যাক্সিলারেশন, এল টি মাইনাস 2 ওয়াই, টি টাইম আছে, তাহলে টি হবে জেড, এখানে হবে m0, l1 আছে দেখ, t0 হবে, এখানে m একটা আছে, m টু দি পাওয়ার x, l পাওয়ার x প্লাস y, আর নেই এখানে -2x -2y, এখানে আছে প্লাস z, চেক কর। ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। কম্পেয়ার করলে কি হবে বল, m0 0 ইকুয়াল টু x হবে, এটা 1 ইকুয়ালস টু x প্লাস y, তার মানে y-টা হয়ে যাবে শুধু 1 বলছিস তো, কারণ x-টা 0 আছে, দেখ t0 আছে, এটা বসাবি, 0 ইকুয়াল টু -2x -2y প্লাস z, আচ্ছা 0, এটা 0 হবে, এটা -2 হবে প্লাস z হবে, তাহলে z ইকুয়ালস টু শুধু 2 হবে, দেখ চেক কর, x এ 0, 1 ইকুয়ালস টু x প্লাস y, 0 ইকুয়ালস টু -2x -2y প্লাস z, x যদি 0 বসাই y-টা 1, এটা -2 হবে, 0 টু, হ্যাঁ ঠিকই আছে, বাস হবে, ঠিক আছে তো, পারফেক্ট ভাই। তাহলে therefore l equals to some constant f to the power x মানে 0, a to the power 1, t to the power 2,
এটাই যদি ডাইমেনশন লিখিস এল ইকুয়ালস টু কে, তো ডাইমেনশন নেই, এ কোনটা, না না ডাইমেনশন লিখতে বলেছে, তো ডাইমেনশন অফ লেন্থ, তাহলে কে তো থাকবে না, আর এখানে হবে টি স্কোয়ার, না স্মল টি থাকবে, কারণ ওদেরকেই তো ফান্ডামেন্টাল নিতে বলেছে, ওদেরকেই ফান্ডামেন্টাল নিতে বলেছে। এটা হলো এল এর ডাইমেনশন, f টু দি পাওয়ার 0 a1 স্কয়ার, পারফেক্ট। ঠিক আছে, এমএলটি দিয়ে না, এইগুলোর ফরম্যাটে বের করতে হবে, এটি দিয়ে। ওকে চল ভাই, এটা করতেই টাইম চলে গেল। চল 4 কিছু রিভিশন সামস আছে, ড্রব্যাক করবো, মুন সান স্টারের ডিসটেন্স, সিগনিফিকেন্স আজকে হলে করবো। চল ফটাফট আমি এগুলো করে দিই, সময় চলে যাবে। দেখ কি বলছে, পড়ে দেখ ফটাফট। P equals to alpha by beta e to the power something, P pressure, K distance, Z distance, K Boltzmann constant, theta temperature, dimension of alpha and beta। দেখ ফটাফট করি এটা, সময় চলে যাবে না। দেখ ফার্স্ট গিভেন কি আছে এগুলো ভালো করে রিপিটেডলি প্র্যাকটিস করবে। আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আলফা জেড বাই কে থিটা, এই পুরোটার কিন্তু ডাইমেনশন নেই, এটা বোঝা উচিত। এক্সপোনেনশিয়ালের পাওয়ারে কোনো ডাইমেনশন নেই, সাবাস। তাহলে এখানে আলফা আছে, জেড মানে বলা আছে ডিস্টেন্স, দেখ তাহলে এখানে এল বসবে, তাই তো। কে মানে বোলজম্যান কনস্ট্যান্ট, কি ডাইমেনশন, বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে এনার্জি বাই টেম্পারেচার, এনার্জি বাই টেম্পারেচার, এনার্জি বাই টেম্পারেচার বোলজম্যান কনস্ট্যান্ট, এম এল স্কোয়ার টি মাইনাস 2 থিটা মাইনাস 1, ঠিক বলেছো। নিচে থিটা, থিটা টেম্পারেচার, তাহলে আবার শুধু থিটা বসে যাবে, বুঝতে পারলে। এটা 1, এটা 1 তো, এটা বোলজম্যান কনস্ট্যান্ট, এনার্জি টেম্পারেচার, টেম্পারেচার। তাহলে এখান থেকে যদি হালকা কাটাকাটি করিস, একটা আলফা যাবে, তাহলে মানে একটা এল যাবে। আচ্ছা, এমটা ওদিকে চলে গেল, একটা এল যাবে, টি মাইনাস 2 যাবে, থিটা মাইনাস 1 থিটা যাবে না তো, 0 হয়ে যাবে না, হলো। আচ্ছা, এগেইন আবার চেক কর, আমি এটাও লিখতে পারি, পি এর ডাইমেনশন আলফা বাই বিটার সাথে সেম, কারণ পি ইকুয়াল টু আলফা বাই বিটা, তো এক্সপোনেনশিয়াল ডাইমেনশনলেস, তাহলে পি আর আলফা বাই বিটা। বাবু আলফা পেয়ে গেছিস, বিটা পেয়ে যাবি। আলফা এখানে পি করে দে, আলফা কি আছে দেখ, ইয়েস এম এল টি মাইনাস 2 পি প্রেশার এম এল মাইনাস 1 টি মাইনাস 2, ইয়েস। তাহলে এল স্কোয়ার খালি আসবে, দেখ খালি এল স্কোয়ার আসবে না। আচ্ছা, এটাকে এইভাবেও লিখতে পারিস, এম জিরো এল স্কোয়ার টি জিরো, লাস্টে অ্যান্সার যেমন পারিস লিখে দিস। বল ভাই, ওকে চল পরেরটা, এটা দেখ, রেজিস্ট্যান্সের ডাইমেনশন কার থাকে, কার সাথে সেম হবে। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে চার্জ। এই সমস্ত কোয়েশ্চেনে না সবগুলো অপশন ভেরিফাই করা ছাড়া কোনো কাজ নেই, এগুলো একটু খাটনির জিনিস হয়। দেখ ফার্স্টে রেজিস্ট্যান্সের ডাইমেনশন কত জানতে হবে, খাতাতে করিয়েছিলাম তাই একবার বলে দিচ্ছি, যে মনে থাকে না তাই একবার বলে দিচ্ছি। ভি ইকুয়ালস টু আই আর ছিল, আর ইকুয়ালস টু ভি বাই আই ছিল, মনে কর। ভি কে লিখেছিলাম ডব্লিউ বাই কিউ, মনে পড়ছে, ডব্লিউ বাই কিউ, আরে বি মানে ডব্লিউ বাই কিউ, পোটেনশিয়াল, ওয়ার্ক ডান বাই চার্জ, বিভব কার্য বাই আধান। রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি বলবি, ওয়ার্কের জন্য এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই নিচে কিউ মানে আইটি, আর এখানে আই মানে শুধু আই,
কিউ মানে কারেন্ট ইন্টু টাইম, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 3 I মাইনাস 2, জায়গাটা আসছে কিনা, এম এল স্কোয়ার টি ওপরে গেল -3 I ইন্টু I মাইনাস 2। বেশ, খেয়াল কর, একটু কমন সেন্স লাগা। এইচ এর ডাইমেনশন জানিস, এই যে ডাইমেনশন বের করতে হবে E ইকুয়াল টু এইচ নিউ, এইচ ইকুয়ালস টু ই বাই নিউ, বুঝলি? যদি নাও জানা থাকে ডাইরেক্ট বলতে পারবি, কারণ এইচ এর ডাইমেনশন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সেম। এখান থেকে করে দেখ, তাই আসবে। ই মানে কি, এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা মানে কি টি মাইনাস 1। এনার্জি মানে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা মানে টি মাইনাস 1, করে দেখ তাই আসবে। এটা হচ্ছে সিমিলার টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম পড়েছিস, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেও একজন আছে, বুঝলি? এবার খেয়াল কর, দাঁড়া, রেজিস্ট্যান্সের সাথে ম্যাচ করতে হবে, তাই তো? রেজিস্ট্যান্স দেখ, এম এম তো ম্যাচ হয়ে যাচ্ছে। তো যদি এইচ এর স্কোয়ার, আচ্ছা ই এর ডাইমেনশন কি, ই যে ডাইমেনশন আইটি হবে চার্জ, তো তাহলে ই এর মধ্যে এগুলো কিভাবে হ্যান্ডেল করবি দেখ সবই। ই এর মধ্যে তো মাস নেই, আর এর মধ্যে এম আছে, এইচ এর মধ্যে এম আছে, তাহলে এইচ যদি স্কোয়ার হয় তাহলে আর এর সাথে ম্যাচ করতে পারবে না। এইচ এম আছে, আরে কি আছে, এম আছে। যদি এইচ এর স্কোয়ার করি এম কি হবে, এম স্কোয়ার হয়ে যাবে, আর এর সাথে ম্যাচ হবে না। এই বুদ্ধিগুলো খাটাতে হবে। এবার এখানে তোকে করতে হবে, চলো এটা দেখি। এতে আছে এইচ বাই ই স্কোয়ার, না এইচ বাই ই, বি হবে, হ্যাঁ বোঝা যাচ্ছে বি হবে। চল তাই একবার ক্রস চেক করে নি। এইচ কত আছে দেখ, এম এল স্কোয়ার টি মাইনাস 1 বাই আই টি, তাই তো? করে দেখ, I মাইনাস 2 নিয়ে আসতে পারবি না, রোধে রেজিস্ট্যান্সে -2 আছে না। ইয়েস, কয়টা কর, এইচ বাই ই স্কোয়ার, তা একবার ক্রস চেক করে দেখে নিবি। অনেক সময় নান অফ দ্য দিস থাকলে ওটা হয়ে যায়, এম এল স্কোয়ার টি মাইনাস 1 বাই নিচে ই স্কোয়ার মানে আই স্কোয়ার টি স্কোয়ার, তাহলে কি হবে বল, এম এল স্কোয়ার টি মাইনাস 3 I মাইনাস 2। দেখ জয়িতা, বুঝলি? চল পরে যাবে। মিউ মানে পারমিয়াবিলিটি ছিল, এপসাইলন পারমিটিভিটি। এবার মজার ব্যাপার, যারা মিউ নট আর এপসাইলন নট বের করে অঙ্কটা করতে যাবে 2 মিনিটের জীবনে লাগবে না, কমসে কম 20 মিনিট লাগবে। কিন্তু যারা, এটা 12 এর একটা টপিক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ভেলোসিটির ফর্মুলা যদি দেখিস, সি দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে এটা আসে। যাদের এটা মনে আছে তাদের কাজটা ইজিলি হয়ে যাবে। ভালো করে চিন্তা করে দেখ, এটাই ওটা। এটাই ওটা, উপরে গেলে -1/2 না, তাহলে এর ডাইমেনশন চেয়েছে তো কি হবে, ভেলোসিটির ডাইমেনশন। যদি যা মন নেই তো, কি বুঝতে পারছো না, মনটাকে নিয়ে আসো একটু। এইখানে মিউ নট এপসাইলন নট আছে, মিউ নটের ডাইমেনশন শিখিয়েছিলাম, জানবে যে জেনে গেলে। এখন মিউ নট এপসাইলন নট দুটো বের করেছিলাম, দেখবি মিউ নট কে বলা হয়, মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি, আছে নোটসে করা আছে, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। নট দেয়া আছে মানে
ফ্রি স্পেসে করা মানে আকাশে আকাশে, ভ্যাকিউমে। এটা পারমিটিভিটি সবিক, তাই তো? यस, কুলম্বের, क्या बात है। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিয়াবিলিটি ম্যাগনেটিজমে, পারমিটিভিটি তোর এতে চার্জের হলো। এদের ডাইমেনশন চেয়েছি। নর্মাল মানুষজন কি করবে? মিউ নট বের করবে, এপসাইলন নট বের করবে, বসাবে, তার পাওয়ারে মাইনাস হাফ করবে, জীবন শেষ। এটা একটা শর্টকাট। মানে এটা নিজে একটা ইকুয়েশন। শোন করে বসাবে, অ্যান্সার আসবে। কিন্তু 12 এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়বি, ওখানে একটা ছোট্ট করে ফর্মুলা পাবি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মুলা এটা, সি দিয়ে ডিনোট করা হয়। তার ফর্মুলাই এটা, 1/√of মিউ নট ইনটু এপসাইলন নট। এটা ফর্মুলা, এটা মনে থাকলে কাজটা ইজি হয়ে যাবে। এটা উপরে গেলে কি হবে? এটা হবে মাইনাস হাফ। এটাই তো ওখানে দেওয়া আছে। তাহলে এটা কার সমান হচ্ছে? ভেলোসিটি। তাহলে ওর ডাইমেনশন কি হবে? ভেলোসিটি। ये तो डायमेंशनली इनकरेक्ट तो फॉर्मूला डायमेंशनली এইটা পাগল। 12 এর ফর্মুলা ফর্মুলাটা ইউজ করা গেল, -1/2 আছে। যদি এরকম না থাকতো তাহলে যদি ইউজ করে যেত না তো। এই জন্য যত ফর্মুলা আমরা জানবো, মনে রাখতে পারবো, তত সুবিধা। এমন কিছু দিয়ে দেবে যে ফর্মুলা 11-12 আছে, যদি এরকম দেয় তোমায় খুঁজে বের করতে হবে। আমি এই জায়গাটাতে ভাবলাম যেটা হয়তো আগে হয়ে গেছে, আমি করলে না, বলে বুঝতে পারিনি। ইন ক্লাস 12 এই ফর্মুলাটা আমরা পাবো, কিন্তু মনে রাখতে হবে, বুঝলে? ছোট্ট একটা জায়গায় পাবো, তার থেকে কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখ। ওকে, এগোই, চল। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস করা গেল অনেকগুলো, তাই তো? অনেকগুলো করা গেল। এবারে কিছু ঘাপলাস আছে। ঘাপলাস কি কি? ঘাপলাস আছে, লিমিটেশনস। প্রথম কথা, এই যে কনস্ট্যান্টটা নিলি, তার বিষয়ে কোনো ইনফরমেশন পেলি না? স্যার, কনস্ট্যান্টটা 1 না 2 না পাই না ই, নো ইনফরমেশন। ডাইমেনশনাল অ্যানালাইসিস দেয় না। এই যে এতগুলো ক্যালকুলেশন করলি, বল ছবি, তুই কি জানতে পারলি কে স্কেলার কে ভেক্টর? ওটাও কিন্তু জানা সম্ভব না। ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে, এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগ ফাংশন দিয়ে যদি ফর্মুলা থাকে বের করা চাপে। কিরকম? যতগুলো ফর্মুলা ডেরিভেশন শিখেছিস, ফর্মুলা বের করা, ক্লাসে কয়েকটা করেছি। π/8 ধরা হয়েছিল, k = 6π ধরা হলো, পেন্ডুলামে 2π ধরা হলো। ওইগুলোতে যা যা ক্লাসে করেছিস, ডিপিপিতে যা দেব বা PYQ যখন দেব, দেখবি সেখানে কোথাও সাইন থিটা, লগ, ট্যান থিটা দিয়ে কোনো ফাংশন নেই। হয় বলবে ভেলোসিটি ডিপেন্ড করছে অ্যাক্সিলারেশনের ওপর, ভেলোসিটি ডিপেন্ড করছে লেন্থের ওপর, ব্লা ব্লা ব্লা। কখনো বলবে না ভেলোসিটি ডিপেন্ড করছে অ্যাক্সিলারেশনের লগের ওপর, কখনো বলবে না ভেলোসিটি ডিপেন্ড করছে সাইন থিটার ওপর। পাবি না। কেন বলতো? কারণ ওইভাবে ডিপেন্ড করলে বের করা যায় না এই প্রসেসে, অন্য প্রসেসে হেল্প নিতে হয়। কেউ যদি সাইন থিটা, লগ, ওটা তো ডাইমেনশন নেই, হ্যাঁ প্রবলেম হয়ে যাবে তো। ওটা যদি ডাইমেনশন না থাকে এবং দেখা গেল আসল ফর্মুলায় যে ভেলোসিটি প্রপোর্শনাল টু সাইন থিটা, ডাইমেনশন করে তো ওটা পাবি না, কারণ ওর পাওয়ারে তো 0 চলে আসবে। ভাবতে পারছিস? ওই জন্য কি বলছে, যেখানে ট্রিগোনোমেট্রি ফাংশন আছে, যেখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, যেখানে লগ ফাংশন আছে, সেই যুক্ত ফর্মুলা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে বের করা যায় না। যতগুলো ফর্মুলা ডিরাইভ করেছিস, দেখবি কোথাও 3টের বেশি কোয়ান্টিটি তুই নিসনি। খেয়াল কর, পেন্ডুলামে এল নেওয়া হয়েছিল, এম নেওয়া হয়েছিল, জি নেওয়া হয়েছিল, কোথাও 4টে। ভিসকোসিটিও তাই, ইটা, আর আর ভি নেওয়া হয়েছিল, ইটা আর ভি নেওয়া হয়েছিল। 3টের বেশি নেওয়া হয় না, কারণ করাই যায় না। It cannot be applied to an equation involving more than 3 quantities. 3টের বেশি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করলে ডাইমেনশন অ্যানালাইসিস ইউজই করা যায় না, ওই ফর্মুলা বেরোতেই পারবো না।
না, এটা কোনটা? ফর্মুলা ডেরিভেশনের সময়। চারটে কাজ তো, তার মধ্যে একটা কাজ হচ্ছে ফর্মুলা ডেরিভেশন। ওই ফর্মুলা ডেরিভেশনে তুই তিনটের বেশি কোয়ান্টিটি নিতেই পারবি না। যে a প্রপোর্শনাল টু b টু দি পাওয়ার x, c টু দি পাওয়ার y, d টু দি পাওয়ার z, এটা কাজ করতে পারবি, এটা পারবি। কিন্তু a প্রপোর্শনাল টু b টু দি পাওয়ার p, c টু দি পাওয়ার q, d টু দি পাওয়ার r, e টু দি পাওয়ার p q r s, এটা তুই এই প্রসেসে করতে পারবি না। এর জন্য আমার অন্য প্রসেস আছে যা তোদের সিলেবাসে নেই। তিনটেতে করতে পারবি, চারটেতে করতে পারবি না। সমঝা? চল, তিনটে বলতো লিমিট লিমিট তিনটে অবধি লিমিট। এটা আমি বলছি তাই। আগে বল, এই ইকুয়েশনটা ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড, সেটা আমরা প্রুফ করেছি, এটা একদম ভ্যালিড ইকুয়েশন। আচ্ছা, আমি যদি এরকম লিখি, এটা কি ভ্যালিড বলে তোর মনে হয়? হ্যাঁ, না নেচারে কি এই ইকুয়েশনটা ভ্যালিড? না নেচারে ভ্যালিড। আরে ভাই, ওপরটা ভ্যালিড হলে এটা কি করে ভ্যালিড হবে নেচারে? বুঝিস তো, দিমাগ লাগা। ওপরটা যখন ভ্যালিড হয়ে গেছে, যখন নেচার এই অনুযায়ী সম্পর্ক মেনটেন করছে, এটা কি করে ভ্যালিড হবে? ভ্যালিড না। কিন্তু এটা ডাইমেনশন বের করি সেম হবে, কারণ 2 এর ডাইমেনশন হবে না, 3/2 এর ডাইমেনশন হবে না। এস এর সাথে ইউটির ডাইমেনশন সেম হবে, আর এটার সাথে কিন্তু এটা কি নেচারে ভ্যালিড? মারাত্মক ভুল ডাইমেনশন অ্যানালাইসিসের। আরো দেখ, ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই জানে। আমি যদি বলি এটা ভ্যালিড, নেচারে তো ভ্যালিড। যদি এইটাকে ভ্যালিড বলিস না, ডাইমেনশনালি ভ্যালিড হয়ে যাবে। এইটা হবে। তুই রাত্রিবেলা ঘুমাবি, দেখবি ঝাঁক করে মাথার উপর একটা বাড়ি এসে পড়লো। আইনস্টাইন তার নোবেল ছুড়ে তোকে মেরেছে। এখন ভ্যালিড হতে পারে? এটা ভ্যালিড তো, এই অনুযায়ী পুরো ইউনিভার্স চলছে। কিন্তু ডাইমেনশন করে দেখ, কারণ 5/3 তো ডাইমেনশন দেবে না, ই দেবে, এমসি স্কোয়ার দেবে, দুটো ডাইমেনশনালি সেম হয়ে যাবে, কিন্তু ইকুয়েশনটা নেচারে খাটে না। তো সেটাই বলছে, দিস প্রসেস ক্যান অনলি ভেরিফাই দ্য সিম্পল কারেক্টনেস, সহজ সহজ কারেক্টনেস সম্পর্কে বলতে পারবে, বাট ইট ক্যান নট সে ওয়েদার দ্য ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি কারেক্ট অর নট, সত্যি সত্যি কারেক্ট কিনা বলতে পারবে না। সেটা বলবে এক্সপেরিমেন্ট, খাটনি, ল্যাবে বসে খাটনি, এইগুলো ল্যাবে বসে ভেরিফাই করতে হবে। ওই জন্য কি হয় জানিস, ফিজিক্সে যখন কেউ ধরে কোনো একটা ইকুয়েশন বের করলো, ঠিক আছে, কেউ ধরে কোনো ইকুয়েশন, এটা জয়িতা একটা ইকুয়েশন বের করলো, যে ক্লাস 11-এ ফাঁকি মারার 108 খানা টেকনিক, এটা জয়িতাজ ইকুয়েশন। তুই ইকুয়েশনটা পাঠালি ফিজিক্স অথরিটিকে, নেচার পত্রিকায় পাঠালি, সেখানকার সায়েন্টিস্টরা আগে ভেরিফাই করবে। কি ভেরিফাই করবে জানিস? ডাইমেনশন। ওরা দেখবে যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ম্যাচ করছে কিনা। ম্যাচ করে গেল, বলবে চলো এবার এক্সপেরিমেন্ট করি। ম্যাচ করলো না, ফেরত পাঠিয়ে দে, ছুঁড়ে দেবে, ওখান থেকে ছুটবে, ইউএসএ থেকে কলকাতা এসে পড়বে। ডাইমেনশনাল, শোন, ডাইমেনশনালি যদি ভুল হয়, ওরা তো ভ্যালিড হবার প্রশ্নই নেই। আরে ইয়ার, কি করে হবে? মাসের সাথে সেকেন্ড কি করে অ্যাড হবে? ভাব, চিন্তা কর, কোনো ইকুয়েশন যদি ডাইমেনশনালি ভুল হয়, নেচার মানবেই না, কিন্তু ডাইমেনশনালি কারেক্ট, তারপরে আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে নেচার মানছে কিনা। মানে ফার্স্ট স্টেপ ডাইমেনশনালি, বুঝতে পারলি? এটা যেমন ডাইমেনশনালি কারেক্ট, একদিন যে ডাইমেনশনালি কারেক্ট একটা ইকুয়েশন, ওটা মানে নেচারে হয় না। ডাইমেনশনালি ইনকারেক্ট মানে ওটা ফার্স্ট অ্যাকসেপ্টেন্সই বাদ। হ্যাঁ, তো ওটা মানে প্র্যাকটিক্যাল করার আগেই তো ওটা এক্স্যাক্টলি, এক্সপেরিমেন্ট করবেই না। experiment করবেই না। কিন্তু এটা ডাইমেনশনালি কারেক্ট হলো, এবার পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, ফিজিসিস্ট এটাকে নিয়ে বসবে যে দেখি এটা ঠিক কিনা। সবাই বললো যে না, এটা ভুল, তাহলে এবার এটা ক্যান্সেল হবে। ফার্স্টে ডাইমেনশনালি কারেক্ট হতে হবে, তারপরে এক্সপেরিমেন্ট। যদি ডাইমেনশনালি ইনকারেক্ট হয়, অ্যাকসেপ্টেডই নয়। বুঝলো? শাবাশ, চল। প্যারাল্যাক্স, এই ইজি টেকনিক ভাই, কিছু নেই, ভেরি ইজি ব্যাপার। এরকম পেন সামনে তোল, তোল, এক চোখ বন্ধ কর, দেখ
পেনটা কোথায় আছে দেখতে পাচ্ছিস, দেয়ালে কোন জায়গায় আছে চিন্তা কর। এবার ওই চোখটা খুলে অন্য চোখ বন্ধ কর, দেখ পেনটা সরে গেছে। হ্যাঁ, এমনিতেও হয়। এটাই প্যারালাক্স, এটাই প্যারালাক্স, ইজি, আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, এটাকে নেভার পসিবল। হয় না। আমাদের দিনের তো দৃষ্টি না, দুটো চোখ দিয়ে তো দুটো আধার দেখি। তার মানে কি হলো, একবার এখানে ছিল এখানে সরে গেল, এখানে ছিল এখানে সরে গেল। দেখ এখানে ছিল এই একটা লাইন, আমাদের এই মাঝখান থেকে নেওয়া, এখানে এখানে মিডল পয়েন্ট থেকে এই একটা নিলাম, এই একটা নিলাম, এই যে অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা ইউজ করে এই ডিসটেন্স পেতে পারি, প্যারালাক্স মেথড। অ্যাঙ্গেলটা ইউজ করে এখানে প্রথমে এখানে ছিল আর এখানে ছিল, এই হলো একটা লেন্থ, এদিকে গেল এই একটা লেন্থ, একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এই অ্যাঙ্গেল মাপতে পারি, কত ডিসটেন্স গ্যাপ মাপতে পারি, এটা রেডিয়াস হয়ে যাবে না, মাপতে পারি, এটাই প্যারালাক্স। ফাউ জিনিস ভাই, ওটাই গল্প করে লেখা আছে, দেখে নেবে। এই যে আমরা এখানে কি করব, আমরা এবার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ঘাটাঘাটি করব, সূর্য গ্রহ নক্ষত্রের ডিসটেন্স মাপবো। দেখ এখানে আর্থ আছে, ঘুরছে অলমোস্ট। জানুয়ারিতে একটা মেজারমেন্ট করা হয়েছে, দূরে একটা স্টার দেখতে পাচ্ছিস, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত বলতো? 15 লক্ষ। একটা শর্ট নাম বলেছিলাম লেকচার 1 বা 2 তে, 1 AU। গুড, অনেক কাল আগে বলা হয়েছিল মনে করো, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 AU বলা হয়েছে। আচ্ছা এই ডিসটেন্সটাও তাই, আর দেখলাম কিসের ডিসটেন্স আছে বললো, অনেক অনেক পারসেক্স, অনেক দূরের ডিসটেন্স। আমরা তো লার্জ হচ্ছে, কিন্তু ওটা মানে কিসের, মানে এটা যেমন একটা ডিসটেন্স আছে। এখানে যদি অ্যাঙ্গেলটা 1 সেকেন্ড হয় তবেই ডিসটেন্সটা 1 পারসেক, মানে অনেক দূরে যেতে হবে। এটা 1 সেকেন্ড মানে বুঝতে পারছিস, আরো ছোট হতে হবে, তবেই ডিসটেন্সটা হবে 1 পারসেক। সমঝা? আরে আসবে আবার পারসেক আছে, চাপ নেই, এটাই ফোকাস কর। আর এখানে আছে জানুয়ারিতে মেজার করলি, 6 মাস পরে জুলাই এখান থেকে মেজার করলি ওই ভদ্রলোককে, স্টারকে। সূর্য এখানে আছে, এই ডিসটেন্সটা 1 AU, এটা 1 AU, তাই তো? এই যে অ্যাঙ্গেল তৈরি হলো, ধরে এটাকে বললি θ1, এটাকে বললি θ2। প্রথমবার মেজার করছিস θ1, পরের বার মেজার করছিস θ2। এই ভাই এই যে θ1 প্লাস θ2, ধরে নে আমি শুধু থিটা বললাম, শুধু থিটা বললাম, বা একটা কাজ কর, দুটো অ্যাঙ্গেল সেম নিয়ে নিতে পারিস, সেম হবে অ্যাকচুয়ালি, দুটো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি সেমই হবে, ভেবে দেখ। আরে ভেবে দেখ না, এটাকে এটা 90 90, রেডিয়াস রেডিয়াস সেম, এটা কমন আর্ম, কংগ্রুয়েন্সি। এক্স্যাক্টলি, দেখ 2 থিটা, এই যে অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক, ডিসটেন্সটা ডি নিয়ে নে। আরে ভাই অ্যাঙ্গেল 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 ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, তাই তো? এটা বলতে চাইছি, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, ছোটবেলার জিনিস। অ্যাঙ্গেল কত বল? 2 থিটা, আর্ক মানে এইটা বাবু 2 AU বাই কত ডিসটেন্স ডি, তাই তো? তাহলে 2 2 কাটছে, তাহলে ডি পেয়ে যাবি, দেখ ডি ইকুয়ালস টু 1 AU বাই থিটা। এটাই হচ্ছে প্যারালাক্স ইকুয়েশন, স্টারের পজিশন ওটাই লেখা আছে, ডি ইকুয়ালস টু 1 বাই থিটা। এটাকে বলা হয় প্যারালাক্স ফর্মুলা। আরে কিছুই না, অ্যাঙ্গেলের ফর্মুলা হয়, ঠিক আছে? চল আমাদের কি কাজ করতে হবে, ভুলভাল কিছু কাজ করতে হবে। আরে এগুলো স্কুল এক্সামে দেয় বলে করানো, বেকার জিনিস, এই বেকার জিনিস। মানে এগুলো হচ্ছে একদম সেই তোর দাদু তার দাদু তার দাদু তার দাদু যেভাবে ক্যালকুলেশন করতো সেটা, এর থেকে এখন অনেক উন্নত পদ্ধতি বেরিয়ে গেছে, কিন্তু এগুলো তাও শেখায় বেসিক্স এর জন্য। মুন বা সানের ডিসটেন্স বের করবো আর্থ থেকে, এটা আমাদের আর্থ, হেভি ইজি। দেখ এইখানে জয়িতা আছে, এইখানে জয়িতার সে আছে পড়াশোনা না করে ঠ্যাং ফ্যাং হয়ে গেছে। এখানে ধরে নে কেউ একজন আছে, সান মুন আর জানিবি, ঠিক আছে? লম্ব ডিস্টেন্সটা তুই এইভাবে মাপছিস, সে এইভাবে মাপছে না, চাঁদ তো কেউ দেখে না এইভাবে,
সরি সূর্য তো দেখেন, আমি চাঁদ আঁকবো, জয়িতার জন্য স্পেশাল চাঁদ আঁকা হবে। ঠিক আছে জয়িতা, রাজি? যাতে না ऐसा मत बोलो। মুন আঁকা হবে, মুন, চাঁদ দেখছি, চাঁদ। সাপোজ দিস অ্যাঙ্গেল, ধরে নে এই অ্যাঙ্গেলটা মাপা হয়েছে θ1, সেমও নিতে পারিস। এই অ্যাঙ্গেলটা মেপেছে θ2, কারেক্ট স্যার? আচ্ছা, ওদের মধ্যে ডিস্টেন্স কত আছে? ডি ধরে নে, ডি ধরে নে, এই ডিস্টেন্সটা ধরে নে। আচ্ছা, ডিটাকে একটা কাজ করি, ধর এটাকে আর বলছি, ডি হচ্ছে পৃথিবী থেকে ডিস্টেন্সটা নিচ্ছে, এটা ডি, এটা ডি, এটা আর। ঠিক আছে, এটা তোর বাড়ির ছাদ, এটা তার বাড়ির ছাদ, দুজন মিলে চাঁদ দেখছিস, মজা আসছে। হ্যাঁ, তোর মনে হলো না স্যার তো বলেছে এসবে ফোকাস করা যাবে না, ফিজিক্সটা ভালো করে পড়তে হবে, তখন তোর মনে হলো একটু ফিজিক্সটা পড়ি। এখান থেকে পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্স মাপবি, তোর ইচ্ছা হলো, তুই কি বলবি? প্যারাল্যাক্স ইকুয়েশন। কি বলছে প্যারাল্যাক্স ইকুয়েশন? অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস। দেখ টোটাল অ্যাঙ্গেল কত তৈরি হচ্ছে? টোটাল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে θ1 প্লাস θ2, দুটো সেমও হতে পারে, আমি সেপারেট নিচ্ছি। আর্ক কত বাবু? নিচে আর, এটা আর্ক, ডিস্টেন্স ডি। ভাই অ্যাঙ্গেলের উল্টো দিকে একটা আর্ক হয়, তাহলে এখান থেকে ডিটা পেয়ে যাবি। দেখ আর বাই θ1 প্লাস θ2। এটা তোর বাড়ি তার বাড়ি ধরে নে কত, 5 কিলোমিটার 10 কিলোমিটার কুছবি একটা হবে, ওটা মেজার করবি। θ1 θ2 মাপার ইনস্ট্রুমেন্ট আছে। তুই কি পেয়ে গেলি? এটা পেয়ে গেলি ডিস্টেন্স অফ মুন অর সান, কোথা থেকে? ফ্রম আর্থ সারফেস, আর্থের সারফেস থেকে সান বা মুনের ডিস্টেন্স। এই লম্বটা দিলাম তো রেডিয়াস, লম্ব রেসপেক্টে করেছি আমি, তো সেই দুটো অ্যাঙ্গেলই নিয়ে নিয়েছি। মাপে তো দেখতে পেলেই হলো, দেখতে পেলেই হলো। মঙ্গল আবার অনেক দূর দূরে আছে না, বুঝলে? তো কিন্তু মঙ্গলে কে মাপবে? কেউ তো নেই, আর কেউ থাকলে মাপতে বলতাম ব্রো, ভেবে যেত। এটা ক্লিয়ার হলো? কিছু নেই ভাই, সেই একই ফর্মুলা। পরেটা দেখ, বেকার জিনিস, মুন বা সানের ডায়ামিটার মাপবি। ঠিক আছে, এটা ইজি। এইবারে ডায়ামিটার মাপবি তো, তাহলে বড় বড় করে আঁক। এবার তুই একাই দেখ ভাই, আর কাউকে টানছি না। ডায়ামিটার অফ ধরে নে মুন বললাম, ঠিক আছে ছবি, এটা খুব ইজি, তুই নিজে ছাদ উঠেও করতে পারিস। একটা বড় করে চাঁদ উঠেছে, পূর্ণিমা চাঁদ যখন হয়, তখন তুলবি হাতটাকে একটা কর্নার থেকে, একটা চোখ বন্ধ করে এইগুলি একটা সাইডে পেন নিয়ে তাহলে এই আসলো, এই আসলো, অ্যাঙ্গেল তৈরি হলো, ওটা ডায়ামিটার, এটা ডিস্টেন্স। এটা প্রথমে যেটা বলেছিলেন সেটা এটা থিটা, এটা ধরনের ডিস্টেন্স ডি, এটা ডি, তাই তো? ইয়েস। আরে পূর্ণিমার চাঁদ বড় বড় হয় না, এরকম করে নিয়ে নর্মালি খালি চোখে করে, লোকে টেলিস্কোপ দিয়ে করে, হাত দিয়ে দেখালাম। টেলিস্কোপে পুরো নব থাকে, এখান থেকে এখানে সরালে টেলিস্কোপে অ্যাঙ্গেল উঠে আসে ফোকাস করার জন্য। তাহলে এখানে কি বলবি বল? প্যারাল্যাক্স ইকুয়েশন কি হবে? আগে লিখবি যে অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রাডিউস, আর্ক বাই রাডিউস। তাহলে থিটা ইকুয়ালস টু আর্ক মানে খেয়াল কর ডি এম ইন্টু বাই ডি, তাই তো? তোকে ডিএম চেয়েছে, থিটা ইন্টু ডি, তুই ডিটা আগের ফর্মুলায় পেয়েছিস, হাতলে ওটা লিখে দিতে পারিস, পেয়েছিস আর বাই θ1 প্লাস θ2, ওখান থেকে বের করে এখানে বসাবে, বুঝলি? এটাই হয়ে গেল ডায়ামিটার অফ মুন। বল সবিক বল,
কি জিনিস একেবারে বেকার জিনিস। চল এগোই নেক্সট। হ্যাঁ, নিয়ার বাই স্টার বা প্ল্যানেট মেজার করবি, কাছাকাছি স্টার, সূর্য টূর্য বাগেরা, এদের তুই ডিস্টেন্স মেজার করবি, ঠিক আছে। সূর্য কিন্তু ছোট লাগে অনেক, চাঁদ তো তাও বড় লাগে, সূর্য কিন্তু কম্পারেটিভলি ছোট। তো তার ক্ষেত্রে কি করা হবে দেখ, তার ক্ষেত্রে এবার তোকে পুরো আর্থটা নিতে হবে। কত দূরে আছে মেজার করছিস, পুরো আর্থটা নিবি, বুঝলি। এখানে ধরে নে সূর্যি মামা আছে, পুরো অ্যাঙ্গেলটাই নিয়ে নিস, পুরোটাই নিয়ে ডিভাইড করে কি হবে, এটা এটা ডিস্টেন্স ডি নাকি, এটা হচ্ছে আর্থের ডায়ামিটার, দেখ তাহলে ডিই দিয়ে দিলাম, ডায়ামিটার অফ আর্থ। তাহলে আবার বলবো প্যারালাক্স ইকুয়েশন, তাহলে অ্যাঙ্গেল থিটা, আর্ক কত ডিই বাই রেডিয়াস মানে ডিস্টেন্সটা ডি, তোর তো লাগবে ডি, তাই তো। তাহলে ডিই বাই থিটা, বল ভাই। ডি তো পাসনি, ডি জানার কথা জিওগ্রাফি থেকে, বল দেখি আর্থের রেডিয়াস, যদি না বলতে পারিস আর্থ থেকে কালকে সকালেই বের করে দেওয়া হবে। অ্যাবসলিউটলি রং। আর্থের ব্যাস বল দেখি, আর্থের রেডিয়াস ভেবে দেখ, আর্থে আছিস, আর্থের রেডিয়াস জানিস না, কেন রাখবে তোদের এখানে, কাছাকাছি আছিস না। 784, হ্যাঁ চলবে। 12,000, হ্যাঁ কি ইউনিট কি, মিটার না কিলোমিটার, শিওর তোরা কাছাকাছি আছিস, ঠিকই বলেছিস, অ্যাপ্রক্সিমেটলি 12,800। এটা পড়নি তো না ভাই, ঠিকই বলেছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি নিতে পারি জয়িতা 12,800 কিলোমিটার। মাথায় রাখে না, কাজে লাগবে কিন্তু, গ্র্যাভিটিতে কাজে লাগবে, আমি লিখে দিচ্ছি চল। ডায়ামিটার অফ আর্থ 12,800 কিলোমিটার, রেডিয়াস তাহলে অর্ধেক হবে নাকি, ইয়েস, রেডিয়াস অফ আর্থ 6,400 হবে। এগুলো লাগবে ভাই, গ্র্যাভিটিতে প্রচন্ড পরিমাণে লাগবে, বিশেষ করে এইটা 6.4 ইন্টু 10⁶ মিটার, এটা কনভার্ট করলে হয়ে যাবে, এটা খুব লাগবে, গ্র্যাভিটিতেই কাজে লাগবে, ঠিক আছে বস, ইজি। চলো নেক্সট। ডিস্টেন্স স্টার মানে কাছাকাছি, না ডিস্টেন্স মানে কাছাকাছি না, ডিস্টেন্স মানে দূরে, নিয়ার বাই মানে কাছে, ইয়েস, দূরের স্টার, ডিস্টেন্ট দূর দূর দূর, অনেক দূরের স্টার যদি হয় তো পুচকি মতো লাগবে, তখন তোকে ক্যালকুলেশনে সানকে ইনভলভ করতে হবে, যেটা ফার্স্টের ছবিতে ছিল, দূরের একটা স্টার আছে, সান আছে, হ্যাঁ কোথায় কখন মেজার করা হচ্ছে সেটা, ব্যাস। এটা মনে কর আর্থে জানুয়ারিতে মেজার করলি, মনে আছে, এটা জুলাইতে মেজার করলি, এটা চিল্লিয়ে চিল্লিয়ে বললি 1 AU, ইয়েস। θ1 বললি, θ2 বললি, এই ডিস্টেন্সটা ডি বললি, এটা ডি বললি, তাই তো, আগেরটা নিব তো। এগুলো ইউজ হয় এখন প্রাইমারি ক্যালকুলেশনের জন্য। আস্তে, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, তাহলে অ্যাঙ্গেল দুটো কম্বাইন করে নিয়ে নে না, আর কত হবে দেখ 2 AU হয়ে যাবে, তাই না, বাই ডি। θ1 θ2 যদি সেম হয় তাহলে আগের মতো পেয়ে যাবি, তো লাগবে ডি, ডি কত পাবি 2 AU বাই θ1 প্লাস θ2, বুঝো, এটা আলাদাই জগতে আছে।
তাই 2D হবে, বোঝো ভাই, হবে না, ভাববে গিয়ে 2D, পাগল। আর্ক বাই রেডিয়াস করছি না, রেডিয়াস একবারই আসে। এটা একটু আগে লিখলি দেখ, প্যারালাক্স ইকুয়েশন বলে, মনে পড়ছে? থিটা অন থিটা যদি সেম মেজার করিস, সেম কেন নাও হতে পারে, কারণ অপসুর অনুসুরের ব্যাপার আছে না, পেরিহিলিয়ান এপিহিলিয়ান, তখন এই গ্যাপ দুটো হালকা হালকা, এটা তো আমি অ্যাভারেজ লিখলাম, স্কুইজ হয়, ওই জন্য এটা হলো ভাই। এটা কি বেরোলো? ডিস্টেন্স অফ ফার স্টার ফ্রম আর্থ সারফেস। আর্থের যে সারফেস আছে, সারফেস, সেখান থেকে ফার স্টারের ডিস্টেন্স। ক্লিয়ার? এটা লাস্ট মেথড এবং এটাই ভালো মেথড, কোয়েশ্চেন এর থেকেই আসবে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখতে হবে। এটা মোস্ট অথেন্টিক এবং 100% অ্যাকিউরেট রেজাল্ট আছে। আগের গুলো কিন্তু অ্যাকিউরেট আসে না। আরে ভাই, সান আর্থের ডিস্টেন্সই তো 1 ইউ নয়, 14,70,00,000, 15,20,00,000, অ্যাভারেজে 15 কোটি কিলোমিটার মানে হচ্ছে 1 ইউ ধরা হয়। ওটা অ্যাপ্রক্সিমেট পাবে, এটা অ্যাকচুয়াল, এটা দিয়েই করা হয় মডার্ন। আর অনেক পদ্ধতি আছে, এটা তার মধ্যে একটা। ইন্টেন্সিটি মেথড, এর একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট হচ্ছে ইন্টেন্সিটি I proportional to 1 by distance square। হ্যাঁ স্যার, লজিক্যাল, ডিস্টেন্স বাড়লে ইন্টেন্সিটি কমবে, লাইট থেকে যত দূরে যাব ডিস্টেন্স বাড়ছে, আলোর তীব্রতা, লাইটের ইন্টেন্সিটি কম পাবে, কিন্তু স্কোয়ার ফরম্যাটে। চল, ফার্স্টে নোন স্টার, কোন একটা চেনা পরিচিত স্টারের জন্য তুই মাপবি, তারপরে আননোন স্টার। চল, সান, সান তো নোন স্টার, এটা এখানে তুই ইন্টেন্সিটি মেজার করছিস পি পয়েন্টে, আর্থ সারফেস ধরে নে, r1 ডিস্টেন্স, কত ইন্টেন্সিটি এসছে I1, সান পাঠিয়েছে, তুই কি বলবি? I1 প্রপোর্শনাল টু 1 বাই r1 স্কয়ার। এবারে ফর আননোন স্টার, আননোন স্টার এসছে কেউ একজন, এই যে আননোন স্টারটা আছে, সুন্দর করে আঁকি, আরে লাভলি, এই যে আননোন স্টারটা আছে তার জন্য ওই পিতে, মানে পৃথিবীতে, বুঝলি, পৃথিবীতেই ধরে ডিস্টেন্সটা হচ্ছে r2, তুই ইন্টেন্সিটি পেলি I2, সেম পয়েন্টে মাপতে হবে ভাই, নাহলে তো পাল্টে যাবে, সমঝা কিনা? এখানে কি লিখবি স্যার? স্যার I2 প্রপোর্শনাল টু 1 বাই r2 তার স্কয়ার। কথা ধরে গেল, রেশিও করে দে। তোর কি দরকার? স্যার আমার ডিস্টেন্স দরকার। আরে ভাই r2 দরকার, ডিস্টেন্স স্টার, r2 দরকার না? কত দূরে এই ভদ্রলোক আছে, আননোন স্টারটা কত দূরে আছে, চল রেশিও করে দে। I1 বাই I2 কি লিখবি স্যার? 1 বাই r1 স্কয়ার, 1 বাই r2 স্কয়ার। জয়দা শুনছিস? কনস্ট্যান্ট আসবে বাদ, আরে সেমই তো কনস্ট্যান্ট, কে কে বাদ। এটা কি হবে? r2 স্কয়ার উপরে যাবে, r1 স্কয়ার নিচে আসবে। চল ক্রস মাল্টিপ্লাই কর, r2 স্কয়ার, I কি করে এক হবে? ইন্টেন্সিটি আলাদা হবে, এটা ঠিক আছে তো? r2 স্কয়ার ইকুয়াল টু, ওদিকে চলে গেল, ব্যাস পেয়ে গেলি। তাহলে শুধু r2 রুট অফ r1 স্কয়ার I1 ইন্টু I2, হ্যাঁ বাই I2, না না ডিস্টেন্স তো প্লাস নেব না, কত দূরে আছে মাইনাস এনে কি করবো? স্যার ফর্মুলা মনে রাখতে হবে, কি দরকার ভাই, এটা জানলেই তো হবে, শেখাতে হয় তাই শিখিয়ে দিলাম, বুঝলে? এটা কি বেরোলো? এটা বেরোলো ডিস্টেন্স অফ ডিস্ট্যান্ট স্টার ফ্রম
আর্থ সারফেস, আর্থ সারফেস থেকে ডিস্টেন্সটারে ডিস্টেন্স। समझा? शाबाश। नेक्स्ट, এগুলো হোমওয়ার্কে করবে। একই ফর্মুলা বেস সাম, আর্ট সারফেস থেকে না হয় যদি আর্টের মিডল থেকে তাহলে এখানে রেডিয়াস অ্যাড হবে r2 প্লাস 6400 কিলোমিটার। নরমালি এই ডিস্টেন্স গুলো আর্থের সেন্টার থেকেই নেয়, এটা গ্র্যাভিটিতেও বলবো, যত ডিস্টেন্স না ম্যাক্সিমাম সবাই সেন্টার থেকে নেয়। সানের সেন্টার, এখানে দেখবি, আমার ছবিটা ভালো করে দেখবি, এই দেখ এই দেখ, समझा? এটা টাচ হবে। চল, স্পেসের মধ্যে থেকে খুব ছোট ছোট, তারপর অ্যাবসলিউটলি মেয়েরা কোনো লজিক নেই। লাইট ইয়ার, আরে পুরনো জিনিস মনে পড়ছে এটা? ইয়েস স্যার, মনে পড়ছে? আরে মনে করাচ্ছি কারণ আছে, পরে একটা অঙ্ক আছে, মনে পড়ছে? পারসেক, কি বলছিলি? এক পারসেক মানে 1 mu 1 সেকেন্ড, মানে কিরকম ব্যাপারটা তাই বলবো। এটা এখানে একটা স্টার আছে ধরে নে, ঠিক আছে, এখান থেকে মাপছিস, কিভাবে নেওয়া যায়? স্টারটা ধরে নে এইখানে সরলো, বুঝলি? কতটা সরলো? ধরে নে 1 au সরলো, কথা বলছি, তুই এখানে মেজার করছিস। যদি তোর চোখে থিটা 1 সেকেন্ড তৈরি করে, বাবু 1 সেকেন্ড মানে হেভি ছোট থেকে ছোট অ্যাঙ্গেল, আরে 1 সেকেন্ড চোখে দেখাই যায় না, আমরা তো দেখতে পাবো না, কম্পিউটারে দেখতে হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 1 পিসি, এটাই পারসেক। 1 অ্যাংস্ট্রম ডিস্টেন্স মানে আর্ক 1 অ্যাংস্ট্রম, অ্যাঙ্গেল 1 সেকেন্ড, তাহলে থিটা মানে কি হচ্ছে 1 au বাই 1 পারসেক। থিটা যদি 1 সেকেন্ড হয়, দেখ 1 পারসেক মানে 1 au বাই 1 সেকেন্ড, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে পারসেক, মানে 1 au, আর অ্যাঙ্গেল যদি 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ড, তাহলে এই দূরত্বটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 1 পারসেক, রেডিয়াসটা হচ্ছে 1 পারসেক, অত্যন্ত বড় ভাই। মানে ভাবতে পারছিস তাকে কত দূরে গেলে এটা 1 সেকেন্ড হবে? হিউজ ভাই, বিলিয়নস অফ বিলিয়নস ইয়ার, 3.26 লাইট ইয়ার। 1 সেকেন্ডে আমরা পারবো না, কম্পিউটার পারবে, সুপার কম্পিউটার ডিটেক্ট করতে পারবে, আমাদের অকাদের বাইরে। 1 ডিগ্রি দেখতে গিয়ে আমাদের হালাত খারাপ হয়ে যায়। ক্লিয়ার? মানে বুঝতেই পারবো না। 1 ডিগ্রি দেখতে পাস? এটা শুধু তুই দেখতেই পাবি না, এটা সরবে, কিন্তু তোর চোখে অ্যাঙ্গেল তৈরি হবে 1 সেকেন্ড, তাহলে বুঝবি স্টারটা তোর থেকে 1 পারসেক দূরে আছে। সব স্টারটা সেম হয় না। না না, কাছাকাছি স্টারের জন্য হবে না। এটাও দেখ, নিয়ারেস্ট স্টার, আমাদের কাছের স্টারের নাম কি? আমাদের প্রতিবেশী স্টার, সূর্যের পরে, সূর্যের ভাই আলফা সেঞ্চুয়ারি, তাকে নিয়ে কোয়েশ্চেন ট্রাই করবে, ঠিক আছে? এটাও সেম, স্কুল লেভেলে দেয়, চাপ নেই। ইয়াস, সিগনিফিকেন্ট ডিজিট, সিগনিফিকেন্ট ফিগার, কিন্তু মনে হচ্ছে না আজকে স্টার্ট করা যাবে, এটা লেন্দি আছে। কালকে ক্লাস আছে না? কালকে আছে না? কালকে তাহলে এটা রাউন্ড অফ একসাথে করিয়ে দেবো। ঠিক আছে, এটা অনেকগুলো রুলস বোঝাতে হবে। ওটা পুরো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, চল রুলস বুঝিয়ে কালকে করে নেবো। হোমওয়ার্ক গুলো, আগের লেকচারে কোনো হোমওয়ার্ক বাকি নেই তো? ওই লেকচারে অনেক হোমওয়ার্ক ছিল না, ওই জন্য। একটা কাজ করিস, কালকেই তাহলে নোটসটা একেবারে নিয়ে নিস, তাহলে এখানে এটা হয়ে যাবে, ঠিক আছে? আজকে তো তেমন তো কিছু নেই, পিডিএফ একবার একটু গো থ্রু করে নিস, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, পিডিএফ যাবে, কিন্তু প্রিন্টেড নোটস ওই সিগনিফিকেন্ট কর্নার পরে নিয়ে নিস, তাহলে নোটস এক জায়গায় থাকবে। ओके चलिए, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, थैंक यू।